তুমি যে আমার মাথায় হাত রেখে দিব্যি খেয়েছিলে আর খাবে না, তুমি কেন খেলে বলো? হিমু, কি? যদি কেউ কারো মাথায় হাত দিয়ে দিবি খায় আর সে কথা রাখতে না পারে, তাহলে কি হয় হিমু? যার মাথায় হাত দিয়েছিলে সে মরে যায়, আমিও মরে যাব। তাই আজ আমি শেষ বোতল খেয়ে পাশে তুমি মরে যাও হিমু। তুমি মরে যাবে, আমি মরে যাব, খোকা মরে যাবে, খুকি মরে যাবে, আমরা সবাই মরে যাবো হিমু। স্বামীর মুখে হাত চাপা দিয়ে হেমাঙ্গিনী বলল, ছি ছি, ওসব বলতে নেই, অমন কথা মুখে এনো না। তুমি ঘুমো, তুমি ঘুমো। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMT শর্টস। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বাল্যবন্ধু। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। পৌষ মাস। ঠিক সন্ধ্যের সময় এক ব্যক্তি কালীঘাটে ট্রাম থেকে ভবানীপুর থানার সামনে নেমে পড়ল। তার মাথায় অ্যালবার্ট টেরি, গায়ে একজোড়া বাদামি রঙের শাল, পায়ে ফুল মোজার উপর পাম্প শু আর হাতে একগাছা রূপো বাঁধানো বেতের ছড়ি। বয়স 30-এর কাছাকাছি হবে। তারপর প্রায় 10 মিনিট হাঁটার পর লোকটি প্রাসাদের মতো এক বিরাট বাড়ির সদর দরজায় এসে পৌঁছল। দারোয়ানকে জিজ্ঞেস করল, বাবু হ্যাঁ? দারোয়ান তার সুপুষ্ট গোঁফে আঙুল বোলাতে বোলাতে লোকটির দিকে আধ মিনিট তাকিয়ে থেকে বলল, नहीं है। বাবু কাহা গিয়া? দারোয়ান কথাটা কানেই তুলল না। পাশে বসে থাকা খানসামার সঙ্গে দিব্যি গল্প করতে লাগলো। अरे तुम ही बोलो, ये काल ही की बात, अब क्या करे बोलो तो। বড় লোকের বাড়িতে যারা মোটর গাড়ি বা জুড়ি গাড়ি কিংবা অন্তত নিজস্ব কম্পাস গাড়িতে চড়ে আসে, তাদের দেখে দারোয়ানেরা উঠে দাঁড়ায়, সেলাম করে। যারা ভাড়া গাড়িতে আসে তাদেরও কিছুটা খাতির করে, কিন্তু যারা হেঁটে আসে তাদের তারা মানুষ বলেই গণ্য করে না। লোকটি কিছুক্ষণ অপেক্ষা করে বলল, এ দারোয়ানজি, বাবু কাহা গিয়া? লোকটির বিনয় দেখে দারোয়ানের দয়া হলো। বলল, बाबू मैदान में हवा खाने को गया है। का है, कुछ काम है? हाँ काम, बहुत जरूरी काम है। अब है कौन? बाबू हमको पहचानता है। बैठिएगा, आइए। দারোয়ান গজেন্দ্র গমনে এগিয়ে গিয়ে লোকটিকে ভেতরে নিয়ে গেল। বাগান পেরিয়ে বাড়ির বাইরের প্রশস্ত বারান্দা। সেই বারান্দার একদিকে একটি ঘর, অন্য প্রান্তে দোতলায় ওঠার সিঁড়ি। ঘর থেকে একটি চেয়ার বের করে দারোয়ান লোকটিকে সেই বারান্দায় বসালো। बाबू को आने में देर होगा। नहीं नहीं, अब जल्दी आएंगे। বলে দারোয়ান নিজের কাজে চলে গেল। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর গৃহস্বামী সান্ধ্য ভ্রমণ সেরে ফিরলেন। আগন্তুক তাঁকে দেখে দাঁড়িয়ে উঠল। গৃহস্বামী বললেন, কে? আমি। আলো আগন্তুকের পেছনে ছিল। গৃহস্বামী সেই আবছা অন্ধকারে তার দিকে খুঁটিয়ে দেখতে লাগলেন। আগন্তুক তখন বলল, বিপিনদা, চিনতে পারলে না? নলিনী, আরে তাই বলো। এসো এসো এসো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আচ্ছা, চলো ওপরে চলো। নলিনীর হাত ধরে তিনি ওপরে নিয়ে গেলেন। একটি বিদ্যুতের আলোয় ঝলমলে সাজানো ঘরে দুজনে বসলেন। ভৃত্য এসে বিপিনবাবুর বুট খুলে চটি জুতো পরিয়ে দিল,
আলোয়ান গায়ে জড়িয়ে দিল, শালের পাগড়ি মাথা থেকে সরিয়ে রাখল। তারপর নলিনী, খবর কি বলো? কতদিন যে এদিকে আসনি মনেই পড়ে না। শেষবার যখন এসেছিলে আমার মনে হয় 2-3 বছর হবে। কালীঘাট থেকে ফেরার পথে বৌমা আর খুকিকে নিয়ে একদিন এসেছিলে, মনে পড়ছে? খুকি কেমন আছে? ভালো আছে, তারপর একটি ছেলেও হয়েছে। বটে? বেশ বেশ বেশ, বাহ। তা কতদিনের হলো? এই 2 বছরের হয়েছে। দেখো, এই খবরটা পর্যন্ত আমাকে দাওনি। অথচ এক সময় ছিল যখন তোমার আমার প্রতিদিন অন্তত একবার দেখা না হলে দিনটাই অন্ধকার মনে হতো। এই বাড়ির প্রত্যেকটা ঘর, বাগান, আস্তাবল পর্যন্ত ছোটবেলায় দুজনে তোলপাড় করে বেরিয়েছি। হো, কি দুষ্টুই না ছিলাম আমরা, বলো? আর আজ তোমার দারোয়ান বলে, বাবু আপ কौन है? হ্যাঁ, আরে ওর কি দোষ বলো? তোমার যেমন ঘন ঘন যাতায়াত, ও বেচারা মোটে 1 বছর হলো কাজে ঢুকেছে। যাকে সে কথা যাক, বৌমা ভালো আছেন তো? একটু চা খাবে? বলে বিপিনবাবু ভৃত্যকে ডেকে 2 কাপ চা আনার আদেশ দিলেন। এই 2টো চা পাঠাও। চা খেতে খেতে বিপিনবাবু বললেন, এখনো কি সেই সব পুরনো অভ্যাস চলছে নলিনী? নলিনী লজ্জায় মাথা নিচু করল। বিপিনবাবু গম্ভীরভাবে বললেন, দেখো নলিনী, ওসব ছেড়ে দাও। বয়স হয়েছে, এখন তো আর কচি খোকা নও তুমি। ছেলেপুলের বাবা হয়েছো, যা করেছো করেছো, আর কেন? আরে একেবারে না ছাড়তে পারো, আস্তে আস্তে পরিমাণ কমাও। কমাতে কমাতে শেষে একেবারে বন্ধ করে দিও। দেখো বিপিনদা, আমার কি ইচ্ছে করে না ছাড়তে, কিন্তু পেরে উঠি না যে। প্রতি বছর 3 বার করে, বিশ্বাস করো 3 বার করে, একবার ইংরেজি নববর্ষে, একবার বাংলা নববর্ষে, আর একবার নিজের জন্মদিনে আমি প্রতিজ্ঞা করি যে আর মদ ছোবো না। কিছুদিন মেনেও থাকি, তারপর যেই কে সেই। বলে নলিনী আবার মাথা নিচু করল। কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। শেষে বিপিনবাবু বললেন, দেখো, তুমি যদি ছাড়তে চাও তাহলে শুধু মদ ছাড়বো বলে প্রতিজ্ঞা করলেই হবে না, দলটাও ছাড়তে হবে। সেই দলে মিশবে অথচ প্রতিজ্ঞা বজায় থাকবে, এ অসাধ্য, অসম্ভব। তাই দলটা ছাড়ো। তাই ছাড়বো। 1 সপ্তাহ ওইদিকে একদম যায়নি। আমি আজ 1 সপ্তাহ মদ খাইনি, তা জানো বিপিনদা? এবারে সত্যি সত্যি ছাড়তে পারলাম নাকি অন্যবারের মতো হবে সেটা এখনো বলতে পারছি না। নিজের উপর বিশ্বাস হারিয়েছি তো, নিজেকে বেঁধে রেখেছি বলে অসহ্য যন্ত্রণা ভোগ করছি। দিনরাতে 15-16 বার চা খাই। এই যে তুমি চা দিলে, খেয়ে একটু সুস্থ বোধ করছি। এবার মদ না ছেড়ে উপায় নেই। এবার ভরাডুবি হতে বসেছি, তা জানো? না, কি হয়েছে? বাড়ি 3টে কয়েক বছর ধরে মহাজনের কাছে বন্ধক পড়ে আছে। তারা নোটিশ ঝুলিয়েছে, 1 মাসের মধ্যে যদি টাকা শোধ না করি তবে তারা ফোরক্লোজ করবে। তা সুদে আসলে কত টাকা হয়েছে? তা প্রায় 20,000-এর ওপর। হ্যাঁ, কি বলো কি? এই বছরে এই কাণ্ড করে বসেছো? নলিনী চুপ করে রইল। কিছুক্ষণ পরে বলল, আরেক কাপ চা আনাও তো ভাই, বেশ কড়া করে। এই আরেক কাপ চা দিয়ে যাও। বিপিনবাবু ভৃত্যকে ডেকে চায়ের আদেশ করে নলিনীকে বললেন, এখন উপায়? ভাই, উপায় তুমি। তাই আমি আজ তোমার কাছে এসেছি। 3 বছর ধরে এদিকে রাস্তা মারাইনি, কিন্তু আজ এসেছি। তুমি তো ছোটবেলা থেকে আমার শত অপরাধ ক্ষমা করেছো, আমার দোষ নিও না। তুমি আমাকে ওই টাকাটা ধার দাও, আমি বাড়িগুলো উদ্ধার করি, নইলে আমার সবই গেল। ছেলেপুলে নিয়ে আমার গাছতলায় দাঁড়াতে হবে। নলিনী মাথা নিচু করল। তার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বিপিনবাবু অন্যদিকে মুখ ফেরালেন। ইতিমধ্যে চা এলো। চা খেতে খেতে নলিনী তার বাল্য বন্ধুর দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করতে লাগলো। বিপিনবাবু যেন একটু অন্যমনস্ক। চা খাওয়া শেষ করে নলিনী বলল, বিপিনদা, আমি এমনি এমনি টাকাটা চাইছি না। তুমি বাড়িগুলো বন্ধক রাখো, রেখে টাকা দাও। সে বিপিনবাবুর মুখের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল।
বিপিনবাবু ফিরে তাকিয়ে বললেন, একটা গর্ত খুঁড়ে অন্য গর্ত বুঝিয়ে কি লাভ? তার চেয়ে বরং একটা ভাড়াটে বাড়ি বিক্রি করে ফেলো না কেন? তাতে কুলোবে না বিপিনদা। ভাড়াতে দুখানা বাড়ি যদি বিক্রি করা যায় তবে হাতে টাকা আসবে বটে, বরং 1,000-5 টাকা বাড়তিও থাকে। কিন্তু তারপর বাড়ি দুটোর ভাড়া থেকেই তো আমার সংসার খরচ চলে। আমি তো প্রতিজ্ঞা করেছি এই গোলমালটা মিটে গেলেই পৈতৃক ব্যবসা শুরু করব। বাবা তো এই দালালি করেই মাসে 1,000-1,500 টাকা রোজগার করেছেন। তিনি যেসব হাউসের সঙ্গে কাজ করতেন আমি সেই সব হাউসের সাহেবদের সঙ্গে এই কদিনে দেখাও করেছি। বাবার নাম শুনে তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন। তবুও অনিশ্চিতের ওপর নির্ভর করা ঠিক নয়। মনে করো আমি যদি 2 দিন পর মরেই যাই, আমার ছেলেপুলে খাবে কি? বাড়ি দুটো যতদিন আছে ততদিন মোটা ভাত কাপড়ের জন্য অন্তত কোনো ভাবনা নেই। তাছাড়া আরও একটা কথা, পৈতৃক নগদ যা কিছু পেয়েছিলাম সব তো বদ খেয়ালে উড়িয়ে দিয়েছি। পৈতৃক বাড়ি দুখানাও যাবে, কথাটা ভাবতে বড় কষ্ট হয় বিপিনদা। ঠিক। বিপিনবাবু ঘড়ির দিকে তাকালেন, চেয়ারের ওপর একবার এপাশ একবার ওপাশ করতে লাগলেন, যেন একটা অস্থিরতা তাকে পেয়ে বসেছে। কি বলো, টাকাটা দেবে? হ্যাঁ, টাকা? বিপিনবাবু পুনরায় ঘড়ির দিকে চাইলেন। উঠে দেওয়ালের কাছে একটা ড্রয়ার ছিল, সেটা টেনে কি যেন হাতড়াতে লাগলেন। কোথায় গেল? এই তো। শেষে তার ভেতর থেকে একখানা চিঠি বের করে এনে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। চিঠি পড়া শেষ হলে ভৃত্যকে ডেকে বললেন, এই গাড়ি নিকালনে বলো, রমেশ বাবুকে ওয়াহা হামারা নেওতা হ্যায়। নলিনী এতক্ষণ বিষণ্ণ মনে অপেক্ষা করছিল, এবার বলল, বিপিনদা কি বলো? বাড়ি দুখানা বিক্রি করে দেনা শোধ করি, বাকি টাকাগুলো বছরখানেকের মধ্যে উড়িয়ে দিই, তারপর মুটেগিরি করি, সেই কি তোমার ইচ্ছে বিপিনদা? কত টাকা বললে? 21,000 টাকা দেনা শোধ করার জন্য, আর 1,000 টাকা দরকারি ব্যবসাটা শুরু করার জন্য, এই 25,000 টাকা। ভাই, তুমি আমার বাল্য বন্ধু, এইটুকু উপকার কি তোমার কাছে আশা করতে পারি না? ব্যাংকে তোমার কত লাখ লাখ টাকা পড়ে আছে, বড়জোর 4-5% সুদ পাও। আমার মহাজনেরা শতকরা একটানা মাসে যা সুদ নেয় আমি সেই সুদ তোমায় দেব। প্রতি বছরের সুদ আসলে গিয়ে মিশবে। বাড়ি 3খানার যা দাম, 10 বছরের সুদে আসলেও তত দূর উঠবে না। তোমার টাকা মারা যাবে না ভাই। বিপিনবাবু ভৃত্যকে ডেকে নেমন্তন্নে যাওয়ার জন্য কোন কোন পোশাক আশাক বের করতে হবে সে ব্যাপারে নির্দেশ দিতে লাগলেন। ধুতি আর নতুন পাঞ্জাবিটা বের করে দিতে হবে তাড়াতাড়ি। দেখো বিপিনদা, তোমার মনের কথা আমি বুঝতে পারছি। তুমি ভাবছো এতগুলো টাকা এই অপদার্থ লোকটাকে ধার দেব, শোধ যা করবে তা তো মা গঙ্গাই জানে। অথচ নালিশ করে বাড়িগুলো বিক্রি করে নেওয়াও ভীষণ চক্ষু লজ্জা। তাছাড়া বাল্য বন্ধুকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করলে লোকেই বা কি বলবে? হ্যাঁ, আচ্ছা ভাই, আমি একটা প্রস্তাব করছি। বাড়ি 3খানা আমি 5 বছরের মেয়াদে তোমায় কটকবলা লিখে দিচ্ছি। যেদিন 5 বছর শেষ হবে সেদিন বা তার আগে সুদে আসলে তোমার যদি আমি সমস্ত টাকা পরিশোধ করতে পারি তবেই বাড়ি আমার থাকবে। আর যদি না পারি, বাড়ি তোমার হয়ে গেল, ডিক্রি জারির ঝামেলা পোহাতে হবে না। কি বলো? এতক্ষণে বিপিনবাবুর অন্য মনস্ক ভাবটা কাটল। ভৃত্য ডাকার জন্য এলে বললেন, अभी आधा घंटा देर है। নলিনীর মনে ভরসা এলো। তখন আধ ঘন্টা ধরে দুজনে অনেক কথাবার্তা হলো। বিপিনবাবু টাকা দিতে রাজি হলেন। আমি দালালি ব্যবসা করে যা কিছু উপার্জন করব বিপিনদা, সবই এই ঋণের কিস্তি শোধ করব। সংসার খরচ আমি বাড়ি দুখানার ভাড়া থেকেই চালিয়ে নেব। যেমন করেই হোক, আমার খুব আশা বছর 3 হলেই টাকাটা শোধ হয়ে যাবে। তবু আরও 2 বছর হাতে রাখলাম, বুঝলে? না না, এবার আমার খুব শিক্ষা হয়েছে। ঠেকে শিখলাম দাদা, ঠেকে শিখলাম। মদ আমার কাছে আজ থেকে গোরক্ত, ব্রহ্মরক্ত, নাক্ষত কানমোলা। না 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 না, যদি আর আমি মদের ত্রিসীমানায় যাই, যে রাস্তায় মদের দোকান সে রাস্তা দিয়ে নলিনী শর্মা আর হাঁটবে না। দাদা, আর এক পেলা চা হুকুম করো না দেখি। সপ্তাহের মধ্যেই সমস্ত ঠিকঠাক হয়ে গেল, দলিলও রেজিস্ট্রি হয়ে গেল। পাঁচ বছর পার হয়ে গেছে। বউবাজারে একটি গলির ভেতর মাঝারি মাপের একটি দোতলা বাড়ি। এটি নলিনীর পৈতৃক বসত বাড়ি।
পৌষ মাস সকাল 9টা বেজেছে। ওপরতলার একটি ঘরে তক্তপোষের ওপর ময়লা বিছানায় নলিনীর স্ত্রী হেমাঙ্গিনী তার অসুস্থ পুত্রকে কোলে নিয়ে বসে আছে। গায়ে ছিটের দোলাই জড়িয়ে একটি 9 বছরের মেয়ে ঘরের সর্বত্র ছটফট করে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে মায়ের কাছে এসে বলছে, ঘরটিতে যেন অভাবের মূর্তি স্পষ্ট। নাম হেমাঙ্গিনী হলেও যুবতীর গায়ে 1 তোলা সোনাও নেই, কিন্তু আগে ছিল। গয়নার দাগ এখনো গায়ে লেগে আছে, আর কিভাবে গয়নাগুলো একে একে গেছে তার ইতিহাস অভাগিনীর বুকে, পিঠে ও হাতে লেখা আছে। এমনকি শেষ আঘাতের ক্ষত এখনো ভালো করে শুকোয়নি। মেয়েটি এবার কান্নার সুর ধরল। মা তখন আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না মা, ছি ছি, অমন করে কাঁদে নাকি? একটু ধৈর্য ধরে থাক, তিনি এলেন বলে। মেয়েটি আরো কিছুক্ষণ ঘুরে বেড়ালো। মাঝে মাঝে জানলার কাছে দাঁড়িয়ে রাস্তার যত দূর দেখা যায় দেখল বাবা আসছে কিনা, কিন্তু কই, তার তো কোনো চিহ্নই নেই। ক্রমে 10টা বাজলো। মেয়েটি এসে বলল, আর যে থাকতে পারছি না মা, বাবা কোথায় গেছে? বাবা বাড়ি ভাড়ার টাকা আদায় করতে গেছেন মা, এক্ষুনি আসবেন। টাকা ভাঙিয়ে বাজার করে আনবেন, তোমার জন্য খাবার আনবেন, খোকার জন্য ফল আনবেন, এই এলেন বলে। ও মা, একটা পয়সা দাও না, ততক্ষণ দোকান থেকে মুড়কি এনে খাই। ঘরে পয়সা থাকলে কি এতক্ষণ দিতাম না মা? বলতে বলতে যুবতীর চোখ জলে ভরে উঠল। হায়, এমন অবস্থা হয়েছে যে আজ ঘরে একটা পয়সাও নেই যা দিয়ে মেয়েকে মুড়কি কিনে খাওয়াবে। অথচ 2 বছর আগেও এই মেয়ে তার পোষা কুকুর টমিকে কতই না রসগোল্লা খাইয়েছে। মাকে কাঁদতে দেখে মেয়েটি খুব অপ্রতিভ হলো। তাড়াতাড়ি বলল, না মা, থাক, বাসি মুরগি খেলে আবার অম্বল হবে। বাবা আসুক, তারপর খাবো। গত 5 বছরের ইতিহাস এই। নলিনী তার বন্ধু বিপিনবাবুর কাছ থেকে টাকা নিয়ে ঋণ শোধ করলো এবং দালালি ব্যবসাও শুরু করলো বটে, কিন্তু মাসখানেক যেতে না যেতেই আবার বিয়ারে আসক্ত হলো। তার বন্ধুরা তাকে বুঝিয়ে দিল, আরে খাও খাও, বিদেশি সাহেবরা জলের বদলে এটাই খায়, এটা পানীয় মাত্র, মদ নয়। এটা খেলে কোনো প্রতিকার ভঙ্গ হবে না। বছর ঘোরার আগেই বিয়ারের পালা শেষ হলো। প্যাকিং কেসে বাড়ি ভরে উঠল। শুধু খালি বোতল বিক্রি করে বাড়ির ভৃত্য যা জমিয়েছিল তা দিয়ে সে নিজের স্ত্রীর জন্য একজোড়া সোনার শাঁখা করিয়ে নিল। এই 1 বছরে দালালি ব্যবসায় নলিনী কিছু রোজগার করেছিল বটে, কিন্তু ঋণের একটা পয়সাও শোধ হয়নি। পরের বছর নলিনীর দালালি ব্যবসা গলায় পাথর বাঁধা বেড়াল বাচ্চার মতো আসল মদের সাগরে ডুবে প্রাণ হারালো। সেই বছর শেষে ব্যবসার পুঁজিতে আর একটি পয়সাও অবশিষ্ট থাকল না। এরপর নলিনী কয়েক মাস টাকার অভাবে বিদেশি বর্জন করল। বলতে লাগলো, বিলিতির চেয়ে দেশি অনেক ভালো, লিভার নষ্ট তো করে না। কিন্তু স্বদেশ প্রীতি সব সময় সবার সমান থাকে না। সময়ে বিলেতি আর অসময়ে দেশি চলতে লাগলো। বাড়ি দুটোর ভাড়া থেকে যা আসতো সংসার খরচ চালিয়ে তার আর কিছুই থাকতো না। ফলে মদ ও আনুষঙ্গিক খরচের জন্য নলিনী একে একে তার আংটি, ঘড়ির চেন, শাল জামিয়ার, এমনকি ছড়ি ছাতার বাঁট থেকে রূপো খুলে বিক্রি করতে লাগলো। এরপর আলমারি, টেবিল, ভালো ভালো ল্যাম্পও গেল। এভাবে 3য় বছর শেষ হলো। তার ঋণের সুদও গোকুলে হু হু করে বাড়তে থাকলো। 4র্থ বছরের শুরুতে নলিনীর নজর পড়ল স্ত্রীর গয়নাগুলোর উপর। না না, এটা নিও না, এটা নিও না।
অভাগিনী প্রতিবাদ করতে গিয়ে মার খেল, চোখের জলে মাটি ভিজিয়ে একে একে সব দিয়ে দিল। এভাবে ৪র্থ বছরও পূর্ণ হল। আজ ২ সপ্তাহ ধরে নলিনী মদ খায়নি। স্ত্রীর মাথায় হাত রেখে দিব্যি খেয়েছে এই জীবনে আর কখনো খাবে না। মাসের শুরুতে বাড়ি ভাড়া টাকা আদায় করে চাল ডাল কিনে রাখত, তাই গত রাতেও খাবার জুটেছে। কিন্তু আজ চাল না এলে আর হাঁড়ি চড়বে না। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। ঝি পৈতৃক আমলের ঝি, তাই আজও ছেড়ে যায়নি। সে এসে বলল, বৌমা, কয়লা ধরাবো কি? বাবু তো এখনো এলেন না। ধরিয়ে রাখো ততক্ষণ। হ্যাঁ গো, বাবু এত দেরি করছে কেন? আমি তো বাবু ভালো বুঝছি না। মলঙ্গা কি কুলোটোলা 2 ক্রোশ 10 ক্রোশ নয়, সেই সকালে বেরিয়েছেন, এখনো টাকা নেই। হাতে নগদ টাকা পেয়ে আবার কি জগন্নাথ সার দোকানে ঢুকলেন? তাহলে এখন আর বাড়ি আসছেন না, সে কম করে 3টে। হেমাঙ্গিনীর মনেও এই ভয়টাই গোপন ছিল, কিন্তু মুখে বলল, না না, তা জাননি। তিনি এলে তবে তো খোকা বেদানার রস খাবে, সেটা কি তিনি জানেন না? খোকা এখন কেমন আছে বৌমা? এখন আর গা গরম নেই, ঘুমোচ্ছে। তবে আমি কয়লায় আগুন দিয়ে এসে খোকাকে ধরি, তুমি তারপর চান করে। ঝি বলতে যাচ্ছিল একটু মুখে জল দিও, কিন্তু তারপর তার মনে পড়ল ঘরে কিছু নেই, তাই সে থেমে গেল। বেলা যত বাড়তে লাগলো, হেমাঙ্গিনীর আশঙ্কাও ততই বাড়ল। আস্তে আস্তে খোকাকে তক্তপোষে শুইয়ে দিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দেখল টলতে টলতে নলিনী ফিরছে। হাতে কিছুই নেই, পেছনে কোনো কুলিও নেই। সকালে যে আলোয়ানটা গায়ে দিয়ে বেরিয়েছিল সেটা পর্যন্ত গায়ে নেই। সেই দৃশ্য দেখে হেমাঙ্গিনীর মাথা ঝিমঝিম করতে লাগলো। সে পড়ে যাওয়ার ভয়ে 2 হাতে জানালার শিক শক্ত করে ধরল। সিঁড়ি দিয়ে কোনো মতে নলিনী ওপরে উঠে এলো। ঘরে ঢুকে পকেট থেকে মুঠো করে কয়েকটা টাকা পয়সা বের করে সজোরে মেঝের ওপর ছড়িয়ে দিল। ঝিকে বাজারে পাঠাও, আমি শুলাম বলে ধপাস করে মেঝের ওপর পড়ে গেল। একটা কাঁসার গ্লাস রাখা ছিল, সেটার কানায় লেগে মাথার একটা দিক কেটে গেল। রক্ত পড়তে লাগলো। হেমাঙ্গিনী তাড়াতাড়ি মাতাল স্বামীর মাথা কোলে তুলে নিয়ে বসল। মেয়েটি দ্রুত ঘটি করে জল এনে দিল। হেমাঙ্গিনী তার পরনের ছেঁড়া কাপড়টা ছিঁড়ে জলে ভিজিয়ে কাটা জায়গায় টিপে ধরল। মেয়েকে বলল, আরে পাখাটা নিয়ে বাতাস কর না, কি দেখছিস? নলিনী তখন অচৈতন্য। প্রায় আধ ঘন্টা সেবার পর নলিনী অল্প অল্প চোখ খুলল। কিছুক্ষণ চুপচাপ স্ত্রীর দিকে তাকিয়ে রইল। শেষে বলল, মাতাল স্বামীর সেবা করছো? কেন গেলে? তুমি যে আমার মাথায় হাত রেখে দিব্যি খেয়েছিলে আর খাবে না, তুমি কেন গেলে বলো? হিমু, কি? যদি কেউ কারো মাথায় হাত দিয়ে দিবি খায় আর সে কথা রাখতে না পারে, তাহলে কি হয় হিমু? যার মাথায় হাত দিয়েছিলে সে মরে যায়, আমিও মরে যাব। তাই আজ আমি শেষ বোতল খেয়ে পাশে তুমি মরে যাও হিমু। তুমি মরে যাবে, আমি মরে যাব, খোকা মরে যাবে, খুকি মরে যাবে, আমরা সবাই মরে যাবো হিমু। স্বামীর মুখে হাত চাপা দিয়ে হেমাঙ্গিনী বলল, ছি ছি, ওসব বলতে নেই, অমন কথা মুখে এলো না। তুমি ঘুমো, তুমি ঘুমো। না হিমু, এখন মুখে আনতে হয়। তুমি মরে যাবে, আমি মরে যাবো, খোকা খোকা মরে যাবে, খুকি মরে যাবে, আমরা সবাই মরে যাবো। না খেতে পেয়ে আমরা সবাই মরে যাবো।
আলো কাবুলিওয়ালার কাছে গায়ের আলোয়ানটা বিক্রি করে আমি 5টা টাকা পেয়েছিলাম। 8 আনার মদ খেয়েছি, 4.5 টাকা আছে, ওই ঘরে তো আমি ছড়িয়ে ফেলেছিলাম, কই সেগুলো। নলিনী মেঝের দিকে তাকাতে লাগলো। সেগুলো ঝি করিয়ে রেখেছে, বাজার করতে গেছে। আমার খুকি কোথায়? খুকি, আমার খোকা কোথায় গো? ঝি খোকাকে কোলে করে আর খুকির হাত ধরে বাজারে গেছে। ওদের খাবার কিনে দেবে, চাল ডাল তরকারি সব কিনে আনবে। তুমি তুমি বিছানায় শোবে, চলো, মেঝের ওপর শুয়ে তোমার কষ্ট হচ্ছে। ওঠো ওঠো ওঠো। উঠছি উঠছি উঠছি। হিমু, যতদিন এই 4.5 টাকা আছে ততদিন খাওয়া চলবে, তারপর উপবাস, অনাহারে মৃত্যু, সব গেছে হিমু, সব। মলঙ্গা লেনের বাড়িতে ভাড়া চাইতে গেলাম, ভাড়াটে অ্যাটর্নি বাড়ির চিঠি দেখালো, তাতে লেখা আছে ওই বাড়ি এখন তাদের মক্কেল ভবানীপুরের বিপিন বাণিজ্যের সম্পত্তি, অন্য কাউকে যেন ভাড়ার টাকা না দেয়, ভাড়া এখন থেকে বিপিন বাবুর প্রাপ্য। ভাড়াটে জিজ্ঞেস করলো এ কথা ঠিক? আমি বললাম খুব ঠিক, বলে কলুটোলায় গেলাম, সেখানকার বাড়ির ভাড়ার টাকা চাইলাম। সেই ভাড়াটেও ওই রকম একখানা চিঠি বের করলো, আমাকে জিজ্ঞেস করলো এতে যা লিখেছে তা কি ঠিক? আমি বললাম খুব ঠিক। আমার মাথা ঘুরতে লাগলো, মদ না খেয়েও আমি মাতালের মতো হয়ে গেলাম, মনে মনে খুব ঠিক খুব ঠিক বলতে বলতে এক কাবুলিওয়ালার দোকানে গিয়ে এই আলোয়ানটা বিক্রি করলাম। ভাবলাম এবার তো অনাহারে মরে যাও, যাই শেষবারের মতো একবার মদ খেয়ে নি। তাই জগন্নাথদার দোকানে ঢুকলাম। একদিনে সব ঠিক হয়েছে, তাই না হিমু? যে মদ খায় ক্রমে তার সব যায়, তাকে পথের ভিখিরি হতে হয়। না খেতে পেয়ে তার স্ত্রী সন্তানরা মরে যায়, তাই না হিমু? এ কথা খুব ঠিক, খুব ঠিক। নলিনীর চোখ দিয়ে জল গড়াতে লাগলো। হেমাঙ্গিনী তার চোখ মুছিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল, ছি ছি, এমন কথা তুমি কেন বলছো? সব গেছে তো গেছেই, তুমি সুস্থ হও, ভালো পথে থাকো, ওসব আবার কত হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, বিছানায় চলো, জামাটা ছেড়ে ফেলো, ভিজে গেছে, ওঠো লক্ষ্মীটি ওঠো। নলিনী অসহায় বালকের মতো স্ত্রীর হাতে নিজেকে সঁপে দিল। কাপড় বদলে বিছানায় শুয়ে বলল, এ বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেবে, এ বাড়িও তার হয়ে গেছে, তারপর গাছতলায় পড়ে অনাহারে আমাদের মৃত্যু। না 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 না, তুমি ভেবো না, তুমি অত ভেবো না, বাড়ি থেকে উঠে যেতে হয়, যাবো, তাতে কি? আমরা দেশে গিয়ে থাকবো। দেশে তো বড় জোর একটা ভাঙা কুড়ে ঘর আছে, বিষয় সম্পত্তি তো নেই, খাবো কি? সেই জন্য তুমি ভেবো না, ভগবানের রাজ্যে কেউ কি না খেয়ে মরে বলো? গাছের পাখিকে, বনের পশুকে, জলের মাছকে যিনি আহার যোগাচ্ছেন, তিনি কি আমাদের না খেয়ে মরতে দেবেন? কখনো না। নলিনী চোখ বুজে কিছুক্ষণ চিন্তা করল, শেষে ধীরে ধীরে বলল, গাছের পাখি বা বনের পশু কি মদ খাওয়ার জন্য স্ত্রীর গায়ের গয়না কেড়ে নেয়? তা নাই না সত্যি। তুমি আর মদ খেও না, তুমি ভালো হও, আবার কত হবে তুমি দেখো। আমি আজ 5 বছর ধরে সকাল সন্ধ্যায় হরি ঠাকুরের কাছে কত মাথা করেছি, কত মানত করেছি যাতে তোমার সুবুদ্ধি হয়। আমার সেসব প্রার্থনা কি আমি বলে যাবে? যাবে না। এত কষ্টের পরও কি ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবেন না? শোনো, তুমিও ভগবানকে ডাকো, অবশ্যই তার দয়া হবে, আমরা সব ফিরে পাবো। দেখো, কিন্তু তোমার পায়ে পড়ি, তুমি মন খারাপ করো না। এখন একটু ঘুমোও তো দেখি, মনে হয়
মনে হয় জি এলো, নিচে তার আওয়াজ পাচ্ছি। তুমি ঘুমোলে তবে আমি রান্না করতে যাব। ঘুমো লক্ষ্মীটি, ঘুমো। আমার মাথার ভিতর আগুন জ্বলছে, আগুন। আমার কি ঘুম আসবে? আসবে আসবে, তুমি শান্ত হয়ে থাকো। খুকি খাবার খেয়ে এসে তোমার পায়ে হাত বুলিয়ে দেবে। এখন আমি এক হাতে তোমার কপালে হাত বুলিয়ে দিই, আর এক হাতে পাখা দিয়ে বাতাস করি। তুমি চোখটা বোঝো তো, বুঝো। হেমাঙ্গিনী তাই করতে লাগলো। কিছুক্ষণ পরে নলিনী আবার চোখ খুলল। স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হিমু, কি? আমি কতদিন তোমায় মেরেছি, জুতো দিয়ে পর্যন্ত মেরেছি। তুমি কেন আমার সেবা করছো? কেন সেবা করছি? বেশ করছি, যাও, আমার খুশি। নিচু হয়ে হেমাঙ্গিনী স্বামীর কপালে চুমু খেল। তারপর নলিনী ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে অ্যাটর্নি অফিস থেকে নলিনীর নামে চিঠি এলো যে তার বসত বাড়িটি এখন ভবানীপুরের বিপিন বাবুর সম্পত্তি। আজ থেকে 1 সপ্তাহ পর যেন সে বাড়ি খালি করে দেয়। সে রাতটা এই দুর্ভাগা দম্পতির যে কিভাবে কাটল তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। পরদিন সকালে হেমাঙ্গিনী স্বামীকে বলল, শোনো, একবার ভবানীপুরে গিয়ে বিপিনবাবুর সঙ্গে দেখা করলে হয় না? কি ফল হবে? দেখো, তিনি তোমার ছোটবেলার বন্ধু। তার কাছে 25,000 টাকা ধার করেছো বলেই যে তিনি এভাবে আমাদের সর্বনাশ করবেন, এটা সহজে বিশ্বাস হয় না। আমার মনে হয় তোমাকে ভয় দেখানোর জন্যই তিনি এমন করেছেন। তুমি গিয়ে একটু অনুরোধ করলে বোধহয় সময় আর কিছুটা বাড়িয়ে দিতে পারেন। ছোটবেলার বন্ধু, তারা হলো গিয়ে বিষয়ী লোক। টাকাই তাদের ধ্যান, টাকাই তাদের দেবতা। ছোটবেলার বন্ধু। যখন 5 বছর আগে তার কাছে টাকা ধার করতে গিয়েছিলাম, তখনই সেই বন্ধুত্বের পরিচয় পেয়েছি। টাকা দেওয়ার নাম শুনলেই যেন বুক কাঁপতে লাগলো, ছটফট করতে লাগলো। শেষে যখন কটকবলা দলিলের কথা বললাম, তখন গিয়ে শান্ত হলো। তুমিও যেমন হিমু, বিষয়ী লোকের আবার বন্ধুত্ব। লোকে বলে ছোটবেলার ভালোবাসাই আসল ভালোবাসা। তুমি হয়তো তার প্রতি অবিচার করছো। হ্যাঁ, ভালোবাসা তা ছিল বটে এককালে। সে ভালোবাসা টাকার তলায় ত্রাহি ত্রাহি ডাক ছেড়ে অনেকদিন আগেই মরে গেছে। হেমাঙ্গিনী চুপ করে বসে রইল। ক্রমে তার চোখ জলে ভরে এলো। এটা দেখে নলিনী ব্যথিত হলো, বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাই, কি একবার বলে কয়ে দেখি। সময় না হয় বাড়িয়ে নেওয়া গেল, কিন্তু টাকা কোথায় পাবো যে 1-2 বছরের মধ্যে শোধ করব? দেখি যদি ভাড়াটে বাড়ি দুটো নিয়েই সে সন্তুষ্ট হয় আর এই বাড়িটা আমাদের ছেড়ে দেয়। নলিনী বেরোনোর জন্য তৈরি হলো। একটু জল মুখে দিয়ে যাও, কাল রাত থেকে তো কিছুই খাওনি। হেমাঙ্গিনী 2টো সন্দেশ আর 1 গ্লাস জল এনে দিল। এ নাও। বাক্স খুলে ট্রামের পয়সা বের করছিল। নলিনী জিজ্ঞেস করল, আর কত আছে? 3.25 টাকা। থাক, ট্রামের পয়সার দরকার নেই। হ্যাঁ, ঠান্ডায় ঠান্ডায় হেঁটেই যাবো এখন। হেমাঙ্গিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বাক্স বন্ধ করল। নলিনী যখন হেঁটে ভবানীপুরে বিপিনবাবুর ফটকের সামনে পৌঁছল, তখন 9টা বেজে গেছে। দারোয়ানের কাছে শুনল বাবু বাড়িতেই আছেন। অনেক অনুরোধের পর দারোয়ান নলিনীর আসার খবর দিতে রাজি হলো। একটু পরে নলিনীর ডাক পড়ল। বিপিনবাবু তখন নিচের তলার বারান্দার ধারের ঘরটিতে টেবিলের সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। পাশে 1/2 কাপ ঠান্ডা চা পড়েছিল। কাপের কানায় 2-3টে মাছি ঘুরছিল। নলিনীর ঘরে ঢোকার শব্দ শুনেও প্রথমে বিপিনবাবু খবরের কাগজ থেকে চোখ তুললেন না। একটু অপেক্ষা করে নলিনী বলল, বিপিনদা। বিপিনবাবু তখন চোখ তুললেন। দেখলেন নলিনীর সাজ পোশাকে আর আগের সেই পরিপাটি ভাব নেই। চুলগুলো উড়ছে,
3 দিন না কামানোয় দাড়িগুলো খোঁচা খোঁচা হয়ে উঠেছে। গায়ে একটা বিবর্ণ কোট, তার উপর একটা পুরনো শাল। মুখ শুকনো, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। চেহারায় সেই লাবণ্য নেই। নলিনী যে, হ্যাঁ বসো। বিপিনবাবু আবার খবরের কাগজে মন দিলেন। এভাবে প্রায় 5 মিনিট কাটল। বিপিনবাবু তখন খবরের কাগজটা টেবিলের ওপর ফেলে স্থির দৃষ্টিতে নলিনীর দিকে তাকিয়ে রইলেন। তারপর কি মনে করে? তুমি আমার মনের কথা কি বুঝতে পারছো না? আগে তো পারতে। বিপিনবাবুর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি দেখা গেল কিনা ঠিক বোঝা গেল না। নলিনীর ভুলও হতে পারে। উত্তরে বিপিনবাবু শুধু বললেন, তা ছেলেপুলে সব ভালো আছে তো? ভালো আছে। আজ তাদের জন্যই তোমার কাছে দরবার করতে এসেছি, নিজের জন্য আসিনি গো। চেয়ারের পিঠে হেলান দিয়ে একটু টেনে টেনে বিপিনবাবু বললেন, ব্যাপার কি বলো? তুমি জানো না ব্যাপার কি? তুমি না বললে আমি কি করে জানবো? বাড়ি 3টেই কি যাবে? কোন বাড়ি? কোথায় যাবে? ন্যাকামি করো না। কোন বাড়ি তুমি জানো না? কোথায় যাবে তুমি জানো না? জানি জানি, তোমার লাখ লাখ টাকা 200-400 কারবার। তাই বলে সেই কটকবলা দলিলের দোহাই দিয়ে আমার বাড়ি 3টে হাতিয়ে ফেললে, অথচ এখন কিছুই মনে নেই। এই কথা তুমি তামা তুলসী ছুঁয়ে বললেও আমি বিশ্বাস করব না। আমি নির্বোধ ঠিকই, কিন্তু অতটা বোকা নই। বলতে বলতে নলিনীর চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। তার ঠোঁট কাঁপতে লাগলো এবং নাক বারবার ফুলে উঠতে লাগলো। নলিনীর এই হঠাৎ উন্মত্ততায় বিপিনবাবুর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। তিনি যেন কিছু বলবেন বলে মনে হলো, কিন্তু নিজেকে সামলে নিলেন। খোলা জানলা দিয়ে বাইরের বাগানের দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। ভৃত্য কিছুক্ষণ পরে এসে চায়ের কাপ তুলে নিয়ে আর চা লাগবে কিনা জিজ্ঞেস করতে বিপিনবাবু বললেন, না। ভৃত্য কাপ নিয়ে চলে গেল। তিনি তখন দেরাজ টেনে চুরুট বের করে একটা ধরালেন। নলিনীকে চুরুট খাবে কিনা জিজ্ঞেস করলেন। নেবে না। তো বাড়ির কথা কি জিজ্ঞেস করছিলে? জিজ্ঞেস করছিলাম যে 25,000 টাকা তোমার কাছে ধার নিয়েছিলাম বলে কি আমার 3টে বাড়িই যাবে? তো দলিলে কি সেই কথাই লেখা ছিল না? দলিলে লেখা ছিল তা আমি জানি। শাইলক মশাই, দলিলে লেখা ছিল বলেই কি পাউন্ড অফ ফ্লেশ আদায় করে নিতে হবে? টাকা সুদে আসলে কত হয়েছে হিসাব করেছো? করেছি। কত? প্রায় 45,000। তুমি আমাকে শাইলক বলে গালি দিয়েছ। আমি যে শাইলক নই তার প্রমাণ দিচ্ছি। তোমার বাড়ি 3টের এখন বাজার দর কত হতে পারে বলে মনে করো? এই 5 বছরে কলকাতায় বাড়ির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। আমার 3টে বাড়ির দাম এখন অন্তত 50,000 টাকা। সম্ভবত আরও বেশি। দলিলে যে 5 বছরের মেয়াদ ছিল তা শেষ হয়ে গেছে নলিনী। এখন তুমি লাখ টাকা দিলেও ওই বাড়ি 3টে তোমাকে ফিরিয়ে দিতে আমি আইনত বাধ্য নই, তাই তো? না, তা নয়। আচ্ছা, এক কাজ করো, তুমি আমার 45,000 টাকা দাও, আমি বাড়ি 3টে দিয়ে দিচ্ছি। বলো বলো, শাইলক হলে কি এতে রাজি হতো? নলিনী মাথা নিচু করে বসে রইল। ছি 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 নলিনী, তুমি কেবল রাগতেই জানো, কেবল রগচটা বলেই শিখেছ। মাথাটা একটু খাটালে না? বললে না কেন, আচ্ছা বাড়ি 3টে বিক্রি করে তোমার 45,000 টাকা রেখে দিয়ে আমাকে 5,000 টাকা ফেরত দাও ভাই। তখন তোমার বিপিনদা কি উত্তর দিতেন এটা তো একবার শুনতে পারতে। ভাই, 45,000 টাকার কথা কি বলছো? আর যদি 45টা টাকা নিয়ে বাড়ি ছেড়ে দিতে বলতে, তাও আমার সাধ্য হতো না। ঘরে যা আছে আজকাল পরশু 3 দিনের খাবার হবে, তারপরের দিন থেকে উপবাস। বিপিনবাবু চুরুটে একটা টান দিয়ে রাশি রাশি ধোঁয়া ছাড়লেন। তা আমাকে কি করতে বলো? ভাই, ছোটবেলায় আমাদের দুজনের মধ্যে যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার দোহাই, আমাকে শেষ করে দিও না। আমার সুদের কিছু অংশ তুমি মাফ করো। আমার বাড়ি 3টের দাম এখন 50,000 টাকার ওপর, তা তুমি নিজেই বলেছ। তুমি বিষয়ী লোক, এসব নিয়ম তুমি আমার থেকে ভালোই জানো। তুমি ভাড়াটে বাড়ি দুটো নিয়ে আমাকে রেহাই দাও। ওই দুটোর দামও অন্তত 36-37,000 টাকা হবে, যা আমার ধারের আসল 25,000 টাকার চেয়ে অনেক বেশি। মনে করো সুদটা না হয় কমই পেলে, আমার পৈতৃক ভিটেটা আমাকে ছেড়ে দাও।
নইলে যে ছেলেপুলে নিয়ে আমার রাস্তায় দাঁড়াতে হবে। আমার মাথা গোজার জায়গাটা থাকলে আমি কষ্ট করে হলেও ছেলেপুলেকে ডাল ভাত খাওয়াতে পারবো। আমি তোমার কাছে কিছু নগদ চাইছি না, যদিও আমার মাত্র 3 টাকা সম্বল, 3 দিন আমার খাবার আছে, এর মধ্যে আমি কিছু একটা ব্যবস্থা করে নেবো। বিপিনদা, সুদের টাকাটা একটু মাফ করো, বসত বাড়ির দলিলটা আমাকে ফিরিয়ে দাও, দোহাই তোমার। বিপিনবাবু মাথা নিচু করে শুনছিলেন। তার চুরুট এতক্ষণে নিভে গিয়েছে। নলিনীর কথা শেষ হলে জানালার বাইরে বাগানের দিকে একবার আর নলিনীর দিকে একবার তাকিয়ে চুরুটটি ফেলে দিয়ে আবার বাগানের দিকে মুখ ফিরিয়ে বললেন, দেখো, তুমি তোমার ছেলেপুলের কথা বললে, ঠিক তেমনি আমারও ছেলেপুলে আছে। আমরা খেটে খুঁটে যা রোজগার করি তা তো আমাদের ছেলেপুলের জন্যই। আমাদের অবর্তমানে তারা যেন কোনো কষ্ট না পায় সেটাই আমাদের দেখে যেতে হবে। সুতরাং তাদের প্রতি আমাদের একটা গভীর কর্তব্য আছে। আমার বাবা ঠাকুরদা যা বিষয় সম্পত্তি আমাকে দিয়ে গেছেন সেগুলো বাড়িয়ে গুছিয়ে আমি আবার আমার ছেলেপুলেদের দিয়ে যাব, এটাই তো আমার কর্তব্য। বন্ধুত্বের খাতিরে ছোটবেলার ভালোবাসার ঝোঁকে যদি বিষয় সম্পত্তির কোনো অংশ আমি নষ্ট করি, তাহলে কি সেটা আমার অধর্ম হবে না? বাল্যবন্ধুর এই গভীর ধর্মজ্ঞান ও কর্তব্যবোধ দেখে চরম দুঃখেও নলিনীর হাসি পেল, কিন্তু মুহূর্ত পরেই সেই হাসি তার শুকনো ঠোঁটে মিলিয়ে গেল। ঘৃণায় তার মন ভরে উঠল। ভাবল, সংসারের কি অদ্ভুত গতি, যে একদিন আমার পায়ে একটা কাঁটা ফুটলেও ব্যথায় কাতর হতো, সে আজ আমার এই দশা দেখেও অবিচল। যে হৃদয় ফুলের মতো নরম ছিল, টাকার লোভ তাকে পাথরের মতো শক্ত করে ফেলেছে, দেবতাকে পিশাচে বদলে দিয়েছে। নলিনীকে চুপ করে থাকতে দেখে বিপিনবাবু বললেন, তোমার বসত বাড়িটিতে একজন ভাড়াটে জুটেছে, মাসে 50 টাকা ভাড়া দিতে চাইছে। আমার অ্যাটর্নি কাল চিঠিতে আমাকে এই কথা লিখেছেন। হ্যাঁ, কাল বিকেলে আমাকেও তারা 7 দিন পর বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। দেখো, আমার মতে একখানা ছোটোখাটো ভাড়াটে বাড়ি খুঁজে নেওয়াই উচিত তোমার। উপরে একটা কি দুটো শোয়ার ঘর, নিচে একটা রান্নাঘর, একটা ভাড়ার ঘর আর ওই কল পায়খানা থাকবে, এই হলেই তো তোমার চলে যাবে। শহরের ভেতরে অথচ বেশি দূরে নয়, এমন বাড়ি এই ভবানীপুর অঞ্চলে খুঁজলে 10-15 টাকাতেও তুমি পেতে পারো। হ্যাঁ, ইচ্ছে করলে আমার সরকারকে আমি বলি, সে খুঁজে দেবে। আর বড় বাড়ির দরকারই বা কি তোমার? তোমরা স্বামী স্ত্রী, একটা ছেলে আর একটা মেয়ে, বই তো নও। ওই রকম একখানা ছোট বাড়িতে বেশ কুলিয়ে যাবে তোমাদের, কি বলো? নলিনী কথা বলল না, মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করে বিপিনবাবু বললেন, কি বলবো? সরকারকে খুঁজে দেখতে? থাক, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, আমি খুঁজে নিতে পারবো। অনেক দয়াই তো করলে, আর একটু যদি দয়া করো তাহলে আর নতুন বাড়ির খোঁজার দরকার হবে না। না খেয়ে আমরা স্বামী স্ত্রী তো বেশি দিন বাঁচবো না, আমরা মরে গেলে আমাদের ছেলে মেয়েরাই বা বাঁচবে কেমন করে? তুমি তো দয়ার সাগর, দয়া করে সময়টা একটু বাড়িয়ে দাও, 7 দিনের জায়গায় 1 মাস করে দাও। যে বাড়িতে জন্মেছি সেই বাড়িতেই মরি, তোমার ওই বাড়িতে 1 মাস থাকতে থাকতেই আমার সব শেষ হয়ে যাবে। কথাগুলো যেন প্রেতের মতো অট্টহাসি করতে করতে সেই ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। তাদের বিকট হাসিতে যেন বিষ ঝরছে। নলিনীর গলার শিরাগুলো ফুলে উঠল। বিপিনবাবু আবার বাগানের দিকে মুখ ফেরালেন। নলিনী তখন উঠে দাঁড়ালো, আগের চেয়ে শান্ত গলায় বলল, তবে বিদায় হই, মিছে তোমার সময় নষ্ট করছি। বসো, একটু চা আনতে বলবো, খাবে? না, থাক। বিপিনবাবু দেরাজ থেকে একটা চুরুট বের করে বললেন, একটা খাও না। তুমি খাও। দেখো, একটু আগে তোমাকে যা বলেছি, বন্ধুত্বের খাতিরে আমার ছেলেপুলেদের প্রতি আমি অবিচার করতে পারবো না, সেই মত আমার বদলায়নি। তবে আমি তোমার সমস্যা যে বুঝতে পারছি না তাও নয়। এই পৈতৃক ভিটেতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে না খেয়ে মরা, ওসব নাটুকে ন্যাকামি কথা ছেড়ে দাও। এখন স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য তোমাকেই রোজগারের পথ খুঁজতে হবে। মনে নেই ছোটবেলায় স্কুলে আমরা পড়তাম, উদ্যোগিনাং পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী, অর্থাৎ পরিশ্রমী পুরুষই লক্ষ্মীকে পায়। না খেতে পেয়ে মরে যাব, ছেলে মেয়ে মরে যাবে, এসব কি কথা? তুমি পুরুষ মানুষ, এ কি পুরুষের কথা? এ তো মেয়েলি কান্না। আরে মন শক্ত করো,
কোমর বেঁধে দাঁড়াও। এই কলকাতা শহরে 10 লক্ষ লোকের আহার জুটছে, তোমার জুটবে না? উদ্যোগী হও, তাহলে কখনোই তোমার স্ত্রী পুত্রকে না খেয়ে মরতে হবে না। এই পর্যন্ত বলে বিপিনবাবু আধ মিনিট চুপ করলেন, তারপর গলা নামিয়ে বললেন, এই অবস্থায় নতুন বাড়ি খুঁজে সেখানে গিয়ে থাকা আর মাসে মাসে তার ভাড়া জোগানো তোমার জন্য খুব অসুবিধাজনক হবে। দেখো, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। তোমার বসত বাড়িটি আমি 1 বছরের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি যদি চেষ্টা করো, আমার বিশ্বাস এই 1 বছরের মধ্যে তুমি নিজের অবস্থার অন্তত এটুকু উন্নতি করতে পারবে যাতে বাড়ি ভাড়া দিয়ে এই কলকাতা শহরে সপরিবারে গরিব গৃহস্থের মতো বাস করতে পারো। আজ থেকে 1 বছর পর্যন্ত তুমি ওই বাড়িতেই থাকো। কথা শেষ হওয়া মাত্রই নলিনী উঠে দাঁড়ালো। ধন্যবাদ বাল্যবন্ধু, ধন্যবাদ। এই অসাধারণ দয়ার জন্য ধন্যবাদ। পাদ্রী সাহেব, এই অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। নলিনী দ্রুত বেরিয়ে গেল। ঘরের বাইরে বারান্দায় এসে নলিনী ঘড়ি দেখল, বেলা তখন 9:45। ফটকের বাইরে এসে হরিশ মুখার্জি স্ট্রিট ধরে দ্রুত পায়ে উত্তর দিকে চলতে লাগলো। সে যখন ময়দানে এসে পৌঁছল, তখন তার কপাল ঘামে ভেজা, হাঁপিয়ে উঠেছে। হু হু করে মিষ্টি হাওয়া বইছিল। একটা বড় বটগাছের ছায়ায় নলিনী কিছুক্ষণ দাঁড়ালো। অদূরে চৌরঙ্গীর অসংখ্য অট্টালিকা, ঘণ্টা বাজিয়ে হু হু করে অফিস যাত্রী বোঝাই ট্রাম গাড়ি ছুটছে। কাজের কোলাহলের শেষ নেই। নলিনী দাঁড়িয়ে উদাস চোখে তাই দেখতে লাগলো আর ভাবতে লাগলো, এত লোক কাজে যাচ্ছে, শুধু আমারই কোনো কাজ নেই। যদিও বিপিনবাবুর কথাগুলোকে সে অযাচিত উপদেশ বলে উপহাস করে এসেছে, তবুও সেই কথাগুলোই তার মনের দুয়ারে বারবার আঘাত করতে লাগলো। নলিনী মনে মনে বলতে লাগলো, উদ্যোগিনাং পুরুষ সিংহমুপৈতি লক্ষ্মী। ঠিক কথা। কেন আমি না খেয়ে মরবো? কেন আমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে? ঠিক কথা, ঠিক। আমি কাজ খুঁজবো, যে কোনো কাজই হোক। আমার মান অপমান নেই। এক বেলাও যদি খাবার পাই তাহলেও প্রাণে বাঁচব। তাও কি জুটবে না? না না না, অবশ্যই জুটিয়ে নেব। আমাকে বাঁচতেই হবে, আমার স্ত্রী ছেলে মেয়েকে বাঁচতেই হবে। দেখি ভগবান কি করেন। নলিনী মনে বেশ একটা উত্তেজনা অনুভব করতে লাগলো। চৌরঙ্গীর একটা তেতলা বাড়ির ওপর বড় বড় লাল অক্ষরে একটা ইংরেজি দোকানের নাম পড়া যাচ্ছিল। নলিনী সেদিকে হাঁটা দিল। দোকানের দরজায় পৌঁছে দারোয়ানকে অনেক তোষামোদ করে দোতলায় বড় সাহেবের অফিসের ঘরে নলিনীকে নিয়ে যাওয়া হলো। সাহেব খাতাপত্র নিয়ে হিসেব দেখছিলেন। লোকটি মাঝবয়সী, মাথায় চুল খুবই কম, গোঁফ দাড়ি কামানো। নলিনী ভেতরে ঢুকে বলল, গুড মর্নিং স্যার। সাহেব কাগজ থেকে চোখ তুলে বললেন, গুড মর্নিং। কি চাই বাবু? কাজ চাই। আপনি অনুগ্রহ করে যদি আমাকে কোনো কাজে নিয়োগ করেন তবে আমি দুটো খেতে পাই, নইলে আমাকে চুরি নয়তো আত্মহত্যা, এ দুটোর কোনো একটা করতে হবে। সাহেব নলিনীর ভাবভঙ্গি দেখে এবং তার এই অদ্ভুত কথা শুনে তাকে পাগল বলে ধরে নিলেন। একটু ভয়ও পেলেন। দেয়ালের ভেতর বসানো লোহার সিন্দুকটির দিকে স্বাভাবিকভাবেই তার নজর গেল। সিন্দুক ঠিকই আছে। নিজের পকেটে হাত দিয়ে দেখলেন চাবি ঠিক জায়গায় আছে কিনা। কি জানি, লোকটা যদি হঠাৎ আক্রমণ করে বসে। এই ভেবে তিনি ভৃত্য ডাকার ঘণ্টা বাজালেন। ভৃত্য তৎক্ষণাৎ এসে দাঁড়ালো। বাবু, আই এম টেরিবলি সরি। এই মুহূর্তে আমাদের অফিসে there's no vacancy, কোনো কাজ খালি নেই। তুমি বরং তোমার সার্টিফিকেটস with their copies by post আমার নামে একটা অ্যাপ্লিকেশন করে পাঠাও। কাজ খালি হলেই তোমার বিষয়ে বিবেচনা করব। গুড মর্নিং। পেয়ন, বাবুকে রাস্তা দেখাও। নলিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল।
এরপর আরও একটা ইংরেজি সাইনবোর্ডওয়ালা দোকানের বড় সাহেবের সাথে দেখা করার চেষ্টা করলো, কিন্তু এবার আর দেখা হলো না। কোনো দারোয়ান সদয় হলো না, কোথাও বা দারোয়ান রাজি হলেও সাহেবের সময় হলো না। নলিনী তখন ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে এক নামকরা ইংরেজি দৈনিক সংবাদপত্রের অফিসের ফটকের সামনে পৌঁছল। দেখল ফটকের বাইরে এক জায়গায় কতগুলো ইউরেশিয়ান এবং ফিরিঙ্গি সাহেব দাঁড়িয়ে কি যেন পড়ছে। কাছে গিয়ে দেখল কাঠের তক্তার ওপর সেদিনের সংবাদপত্রটির অংশগুলো লাগানো আছে। বেশিরভাগ লোকই কর্মখালির বিজ্ঞাপন পড়ছে। এটাই তো নলিনী চায়। সেও মন দিয়ে বিজ্ঞাপনগুলো পড়তে লাগলো। কিছুক্ষণ পর তার মনে হলো অন্তত দুটো বিজ্ঞাপন আছে যা তার কাজে লাগতে পারে। এটা কি? অন্যান্যরা কেউ পকেট বুক বা ছোট কাগজে নিজেদের পছন্দের বিজ্ঞাপনগুলো লিখে নিচ্ছিল, কিন্তু নলিনীর পকেটে না আছে কাগজ না পেন্সিল, কেনার মতো পয়সাও নেই। প্রথমে সে ভাবলো বিজ্ঞাপন দুটো মুখস্থ করে নেবে। মুখস্থ করতে গিয়ে দেখলো তার মাথা ঠিক নেই, মুখস্থ হচ্ছে না। তখন হতাশ হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলো একটা থিয়েটারের হ্যান্ডবিল রাস্তায় পড়ে আছে। নলিনী সেটাই কুড়িয়ে নিল। কাগজ জোগাড় হলো, কিন্তু পেন্সিলের কি হবে? একজন ইউরেশিয়ান সাহেব ময়লা টুপি আর স্লিম কোট পরে সেখানে দাঁড়িয়ে বিজ্ঞাপন লিখছিলেন। লেখা শেষ হওয়া মাত্রই নলিনী তার কাছে গিয়ে বলল, সাহেব, পেন্সিলটা একবার দিতে পারেন? মুহূর্তের মধ্যে নলিনী সাহেবের গালে এক প্রচন্ড চড় কষালো। বাঙালির হাতের এই স্বদেশি চড় খেয়ে সাহেব প্রথমে থতমত খেয়ে গেল। একটু পরে আস্ফালন করে সে নলিনীকে আক্রমণ করল। তখন দুজনের মধ্যে ঘোর হাতাহাতি শুরু হলো। দেখতে দেখতে শত শত পথচারী তাদের ঘিরে ফেলল। কোথা থেকে এক পাহারাওয়ালা এসে বলতে বলতে ভিড় ঠেলে ভেতরে ঢুকলো এবং অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিল। ইতিমধ্যে একজন সার্জেন্ট সাহেবও চলে এলেন। ইউরেশীয় নাক দিয়ে রক্ত পড়ছে, নলিনী চাদর আর জামা ছিঁড়ে গেছে। সার্জেন্টকে দেখা মাত্র ইউরেশিয়ান সাহেব বলল, এই নেটিভটা আমায় মেরেছে। He just assaulted me. আমি কি শুধু শুধু মেরেছি? অপরাধের মধ্যে ওর কাছ থেকে একবার পেন্সিলটা চেয়েছিলাম। বেটা আমাকে বলে কিনা গেট আউট ড্যাম নিগার। আমি নিগার? হ্যাঁ আমি নিগার তো উনি কি? রক্ত তো আমার ওপরেও লেগেছে। সার্জেন্ট সাহেব তখন কনস্টেবলের সাহায্যে দুজনকেই থানায় নিয়ে চললেন। সেখানে ইন্সপেক্টর সাহেব ইউরেশিয়ান, কনস্টেবল এবং সার্জেন্টের জবানবন্দি নিয়ে নলিনীর বিরুদ্ধে সরকারি রাস্তায় শান্তি ভঙ্গ করার এক মামলা করলেন। নলিনীর নাম ঠিকানা লিখে নিয়ে বললেন, শোনো, আজ শনিবার, পরশু সোমবার লালবাজার পুলিশ কোর্টে তোমার মামলা হবে। তোমার যদি কোনো জামিনদার থাকে তবে 200 টাকার জামিনে তোমাকে ছেড়ে দিতে পারি। আমার কোনো জামিনদার নেই। তখন তাকে হাজতে বন্ধ করে দেওয়া হলো। শনিবারের বাকি দিন ও রাত, রবিবারের দিন ও রাত নলিনীর যে কিভাবে কাটলো তা সেই জানে, আর যিনি অন্তর্যামী তিনিই জানেন। হঠাৎ তার নিরুদ্দেশে হেমাঙ্গিনীর যে কি অবস্থা হয়েছে, সে নিশ্চয়ই ভাবছে মনের দুঃখে নলিনী হয়তো সংসার ত্যাগী হয়ে কোথায় চলে গেছে, নয়তো আত্মহত্যা করেছে। হায়, সেই অভাগিনী হয়তো পাগলের মতো হয়ে গেছে এতক্ষণে। কে তাকে খবর দেবে? কে দুটো আসার কথা বলবে? ছেলে মেয়েরই বা কি দশা? ঘরে 3টে মাত্র টাকা ছিল, এখনো তারা হয়তো অভুক্ত থাকেনি। কিন্তু আদালতের বিচারে নলিনীর যদি জেল হয়, তবে তারা কি খাবে, কোথায় যাবে? হয়তো তার স্ত্রীকে ছেলে কোলে নিয়ে মেয়েটির হাত ধরে ভিক্ষে করে বেড়াতে হবে। লোহার গরাদের আড়ালে বসে নলিনী এসব আকাশ পাতাল ভাবে, আর তার চোখ থেকে জল পড়ে সেই ঘরের মেঝে ভিজে যায়। পাহারাদার তাকে নির্দিষ্ট সময়ে খাবার দিয়ে যায়। সে খাবার শুধুমাত্র ছোঁয়। রাতেও সে ঘুমোতে পারে না, একাকী জেগে বসে থাকে।
সোমবার বেলা 10টার সময় তাকে বিচারের জন্য হাজির করা হলো। ঘন্টা 2 অপেক্ষা করার পর তার ডাক পড়ল। ম্যাজিস্ট্রেট সাহেবের প্রশ্নে যা যা ঘটেছিল নলিনী সব সত্যি কথা বলল। ইউরেশিয়ান সাহেব সাক্ষ্য দিল যে সে একটা বিজ্ঞাপন দেখছিল। এমন সময় আসামি বিজ্ঞাপনের সামনে আড়াল করে দাঁড়ায়। সাহেব তাই বিনীতভাবে তাকে একটু সরতে অনুরোধ করেন। এতেই নাকি আসামি রেগে গিয়ে তাকে ভয়ানক মারতে শুরু করে। প্রহারের চোটে তার নাক দিয়ে রক্ত বেরিয়েছে, যা কনস্টেবল ও সার্জেন্ট সাহেব দেখেছেন। সাহেবের জবানবন্দি শেষ হলে ম্যাজিস্ট্রেট সাহেব নলিনীকে বললেন, তোমার উকিল কে আছে? কেউ না। যেটা করবে? কি যেটা করবে? ম্যাজিস্ট্রেট সাহেব তখন নিজেই নলিনীর পেন্সিল চাওয়ার ঘটনাটা ঘটেছিল কিনা ইউরেশীয়কে জিজ্ঞেস করলেন। উত্তরে ইউরেশীয় বলল, এসব কথা পুরোপুরি মিথ্যে। এরপর কনস্টেবল ও সার্জেন্ট সাহেব যা যা দেখেছিলেন তার সাক্ষ্য দিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব তখন নলিনীকে জিজ্ঞেস করলেন, তুমি কাউকে সাক্ষী দিতে চাও? আসল ঘটনা রাস্তার সবাই দেখেছিলেন, সবাই বলবে আমার কথা সত্যি। তাদের কারো নাম ঠিকানা বলতে পারো? নাম সেটা কি করে বলবো? এরপর ম্যাজিস্ট্রেট সাহেব 5 মিনিট ধরে রায় লিখলেন। শেষে বললেন, তোমার 25 টাকা জরিমানা, না দিলে 1 সপ্তাহ জেল। টাকা দেবে? কোথায় পাবো টাকা? কোর্টের কনস্টেবল তখন নলিনীকে জেলে নিয়ে যাওয়ার জন্য কাঠগড়ার কাছে গেল। এমন সময় একজন বলে উঠল, হুজুর, আসামি আমার বন্ধু, আমি জরিমানার টাকা দিচ্ছি। নলিনী অবাক হয়ে লোকটির দিকে তাকালো। দেখল একজন লম্বা ফর্সা দাড়িওয়ালা যুবক, বয়স আন্দাজ 30, মাথায় টেরি সিঁথি, চোখে সোনার ফ্রেমের চশমা, গায়ে একজোড়া দামি শাল। যুবকটি নলিনীর সম্পূর্ণ অচেনা। যুবক টাকা জমা দিয়ে নলিনীকে মুক্ত করে নিলেন। তারপর কাছে গিয়ে তাকে বললেন, আমার সঙ্গে আসুন, এখন কোনো কথা জিজ্ঞাসা করবেন না। নলিনী বিস্ময় মনে চেপে যুবকের পেছন পেছন চলল। সিঁড়ি দিয়ে নেমে রাস্তার কাছে এসে নলিনী দেখল একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। যুবকটি বললেন, উঠুন। চলো। নলিনীর মাথা ততক্ষণে ঝিমঝিম করছে। তার প্রধান কাজ ছিল বাড়ি গিয়ে স্ত্রী সন্তানের খবর নেওয়া, কিন্তু সে কথা সে ভুলে গেল। পুতুলের মতো সে গাড়িতে উঠে বসল। তার পেছনে যুবকটিও উঠলেন। গাড়ি তখন দ্রুত বেগে শিয়ালদার দিকে ছুটতে লাগলো। গাড়িতে সারাক্ষণ যুবকটি চুপ করে বসে রইলেন। নলিনীর মনের অবস্থাও কথা বলার মতো ছিল না। সে বসে বসে কেবল তার দিশেহারা স্ত্রী আর মেয়ের কথা ভাবতে লাগলো। মাঝে মাঝে বাইরে তাকাচ্ছিল আর দেখছিল গাড়ি কোথায় যাচ্ছে। গাড়ি শিয়ালদার ব্রিজ পার হয়ে বউবাজারে ঢুকলো এবং অদূরে একটা চমৎকার দোতলা বাড়ির সামনে এসে থামল। যুবকটি নলিনীকে বললেন, আসুন। নলিনী গাড়ি থেকে নেমে যুবকটির পেছন পেছন চলল। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বাল্যবন্ধু। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। একটি সুসজ্জিত ঘরে ঢুকে তারা বসল। যুবকটি বললেন, আপনার স্নান খাওয়া বোধ হয় কিছুই হয়নি? না, স্নান হয়নি। ওই বেলা 9টার সময় আমার খাবার এনে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। আমি হাজতে ছিলাম কি না তা জানি। বেয়ারা বেয়ারা এসে দাঁড়ালো। बाबू को गसल खाना में ले जाओ, एक तो धोते निकाल दियो। না না, থাক থাক, আমি বাড়ি গিয়ে স্নান খাওয়া করব। আজ 3 দিন আমি বাড়ি থেকে নিরুদ্দেশ। আমার খবর না পেয়ে বাড়ির লোক যে কি অবস্থায় আছে তা ভগবানই জানেন। ও, আপনার বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, বাড়িতে আমার স্ত্রী, একটি মেয়ে আর একটি ছোট ছেলে আছে, আর একজন ঝি আছে। আপনার বাড়িটা কোথায়? বউবাজারে, ওই
ব্যানার্জি লেনে। এখনই যাবেন? আমার মনটা বড্ড খারাপ হয়ে আছে। আপনি আর জেল থেকে আমায় উদ্ধার করেছেন, আমি জীবনে কখনো ভুলবো না। অনুমতি করলে আমি ওবেলা আবার এসে আপনার সঙ্গে দেখা করবোখন। শুকনো মুখে যাবেন? একটু কিছু জল খাবার খেয়ে যান। যদি অপরাধ না নেন একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ, বলুন না। আপনার নামটা কি, আর কেনই বা আমার জন্য আপনি আজ এতটা কষ্ট করলেন? একটা কথা কি মশাই, এই যে দুটো কথা হয়ে গেল। ভৃত্য রূপোর আলবোলায় তামাক এনে দিল। দু চার টান টেনে নলিনীর হাতে দিয়ে বাবু বললেন, নিন, খান। নলিনী ধূমপান শুরু করলো। যুবকটি বললেন, আমার নাম শ্রী ভুবনেশ্বর রায়, বাড়ি রাজশাহী জেলায়। রাজশাহী জেলার কোথায়? বলদিপুর গ্রামে। আপনি কি বলদিপুরের বিখ্যাত জমিদার ভুবনেশ্বর বাবু? খ্যাতি ঠ্যাতি কিছুই নেই, আমি সামান্য লোক। ব্রাহ্মণ ঠাকুর নলিনীর জন্য শরবত ও রেকাবিতে কিছু মিষ্টি এনে টেবিলের ওপর রাখল। পিপাসায় নলিনীর গলা শুকিয়ে গিয়েছিল। শরবতটুকু খেয়ে তার দেহে যেন প্রাণ ফিরে এলো। একটি রসগোল্লা হাতে তুলে নিয়ে সে বলল, আমার দ্বিতীয় কথাটির তো উত্তর দিলেন না। আপনার ঘটনাটা শনিবারে হয়েছিল না? কাল রবিবার আমি কাগজে পড়লাম, পড়ে মনটা বড় অস্থির হলো, জানেন তো। আমরা বাঙালিরা আত্মসম্মান বোধ এমন হারিয়ে ফেলেছি যে পথে ঘাটে প্রতিদিন অপমানিত হচ্ছি, অথচ তার কোনো প্রতিকার করতে পারি না। কাগজে লেখা ছিল আপনি সেই ফিরিঙ্গিটার কাছে পেন্সিলটা একবার চেয়েছিলেন, তাই সে আপনাকে ড্যাম নিগার বলে। আপনি তখন নাকি তার নাকে নয়, গালে। গালে লেখা ছিল তার নাকে এক ঘুষি বসিয়ে দিয়েছিলেন। ঘুষি নয়, চড়। তারপর যখন সে আমায় আক্রমণ করলো, হ্যাঁ, তখন ঘুষি চালিয়েছিলাম বটে। বেশ করেছিলেন, উত্তম করেছিলেন। দেখবেন সেই ফিরিঙ্গি জীবনে আর কোনো বাঙালিকে ড্যাম নিগার বলবে না। হ্যাঁ, তারপর কি যেন বলছিলাম? হ্যাঁ, কাগজেই লেখা ছিল সোমবার পুলিশ আদালতে আপনার মামলা হবে। ভাবলাম যাই দেখি লোকটা চেহারা কেমন। ভেবেছিলাম এইরকম মস্ত একটা লম্বা চওড়া জোয়ান, মোটা সোটা হাত, বিশাল থাবড়া, এরকম একজন বীরকে দেখব। ও হরি, আপনি যখন কাঠগড়ায় এসে দাঁড়ালেন দেখলাম যেন এক তাল পাতার সেপাই। হ্যাঁ, কথাটা ঠিক, গায়ের জোরে বীর হয় না, মনের জোরেই বীর। এই তো রাশিয়ানরা জাপানিদের তুলনায় এক একজন অসুরের মতো, তবুও তারা হেরে মরল কেন? নলিনী নিজের প্রশংসায় লজ্জিত হয়ে মাথা নিচু করে মৃদু মৃদু হাসছিল। জলখাবার শেষ করে সে পান চিবোচ্ছিল। ঘড়িতে ঠিক তখনই ঢং করে 1টা বাজল। নলিনী উঠে দাঁড়িয়ে বলল, যদি অনুমতি করেন তবে এখন আসি, সন্ধ্যার পর আসবো। কোন সন্ধ্যের পর? তখন তো আমি বাড়ি থাকবো না। আপনি বরং কাল সকালবেলায় 8টার সময় আসবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করেন। কি? আপনি চাকরির বিজ্ঞাপন দেখছিলেন, চাকরি পেলে কি করবেন? করবো বই কি, নিশ্চয়। কত টাকা মাইনে হলে রাজি হবেন? আমার বড় দুরবস্থা, দুবেলা দুমুঠো ডাল ভাতের জোগাড় হয় এমন চাকরি পেলেও আমি করব। আগে কখনো চাকরি করেছেন? না। পড়াশোনা কত দূর আপনার? ওই এন্ট্রান্স ফেল, হেয়ার স্কুলে পড়তাম। ভুবনেশ্বর বাবু একটু চিন্তা করে বললেন, এন্ট্রান্স ফেল, এরকম অবস্থায় মাসে 30-40 টাকার বেশি চাকরির জোগাড় করা শক্ত। আচ্ছা, দেখি কি করতে পারি। কাল সকাল 8টার সময় আসবেন? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। এই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিয়ে নলিনী বাড়ির দিকে চলল। নলিনী বাড়িতে পা দেওয়া মাত্রই ঝি বলে উঠল, তোমার কি আক্কেল বলো তো বাবু? তুমি আজ 3 দিন বাড়ি ছাড়া। বৌমা কেঁদি জ্বর বাঁধিয়ে বসে আছে। আমরা তো ভাবনায় ছটপট করে বেড়াচ্ছি। দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। পুলিশ আদালত থেকে বেরিয়ে তুমি আবার কোথায় চলে গেছিলে বলো দেখি? জ্বর হয়েছে নাকি? দেখ, সরো সরো।
নলিনী দ্রুত বেগে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। ঝি তার পেছন পেছন চলল। শোবার ঘরে ঢুকে নলিনী দেখল তার স্ত্রী খোকাকে কোলে করে দাঁড়িয়ে আছে। খুকি বসে একটা বাটিতে করে মুড়কি খাচ্ছে। তোমার জ্বর হয়েছে? হেমাঙ্গিনী নীরবে খোকাকে স্বামীর কোলে দিয়ে মাথা নিচু করে চোখে আঁচল দিল। খুকি মুড়কি ছেড়ে উঠে দাঁড়িয়ে মায়ের আঁচল চেপে ধরে ছলছল চোখে বাবার দিকে চেয়ে রইল। নলিনী স্ত্রীর চোখ থেকে আঁচল সরিয়ে বলল, কেঁদো না হিমু, কেঁদো না, চুপ করো, চুপ করো। জ্বর কি এখনো আছে হিমু? জ্বর নেই। জ্বর হবে না? এসে যে দেখতে পেয়েছো এই ঢের। পরশু তুমি সকালবেলা বেরিয়ে গেলে, সারা দিন এলে না, আমরা কোনো খবরও পেলাম না। সারা দিন বৌমা নাওয়া খাওয়া করলো না। 4.5 আনা ট্রাম ভাড়া দিয়ে আমার ভাইপোকে তোমাকে খুঁজতে ভবানীপুর পাঠানো হয়েছিল। এসি বলল তুমি 10টার সময় নাকি বিপিন বাবুর বাড়ি থেকে বেরিয়েছো। ওই কথা শুনি কেঁদি শেষ বেলায় বৌমা জ্বর এলো। কি জ্বরের ধুম, কি কাঁপুনি! গায়ে 2খানা লেপ চাপা দিয়ে আমি চেপি ধরলাম, তবু কাঁপুনি যায় না। গা যেন একেবারে আগুন। কেঁপি শেষে জ্বরের ঘরে অচৈতন্য হয়ে পড়ল। তারপর আমি উনুন জেলে একটু আলু ভাতে ভাত রেঁধে ছেলিমি দুটোকে খাওয়াই। আহা গো, সারাদিন বাচ্চারা কিচ্ছু খায়নি, কিচ্ছুটি না। কেন, তুই তো আমাদেরকে মুরগি কিনে এনে দিয়েছিলিস, আমরা তো খেয়েছিলাম। তুমি দাঁড়িয়ে থেকো না হিমু, দুর্বল শরীর, বিছানায় এসে বসো, এসো এসো। হেমাঙ্গিনী খোকাকে কোলে নিয়ে মেঝের ওপর বসল। আমি যে পুলিশ আদালতে গিয়েছিলাম সে খবর কি করে পেলে জি? ঝি সে কথার উত্তর না দিয়ে বলতে লাগলো, তারপর আর শোনো না, ভোরবেলা জ্বরটা ছেড়ে গেল। বেলা 8টার সময় বসেদের বাড়ি গিয়ে মেজবাবুকে বললাম, বাবু আমাদের তো এই রকম বিপদ, বৌমা তো কেঁদি কেটে জ্বর হয়ে বসে আছে, আমাদের বাবু যে কোথায় গেল একটু খবর নিতে পারেন কি? মেজবাবু তো কথা কানেই তোলেন না। শেষই বললেন, কোথায় মদ খেয়ে পড়ে আছে দেখো, আমি কোথায় খুঁজবো বলো? অনেক বলা কাওয়ার পর শেষই বলল, ঝি এ কলকাতা শহর, কোথায় তাকে খুঁজে পাবো? আচ্ছা আমি লোকজনকে জিজ্ঞাসা করে দেখি। 3-4 বার গিয়ে মেজবাবুকে জিজ্ঞাসা করলাম, বাবু কোনো খবর পেলেন? বললেন, না ঝি কোনো খবর পাইনি। সেই কথা এসে বৌমাকে বললাম। বৌমা তো আবার কান্না শুরু করলো আর বলে কিনা আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দিব। তুই আর জ্বালাস নে তো, যা শিগগিরই উনুনটা ধরিয়ে দেখে রান্না চড়াই। যাচ্ছি মা, যাচ্ছি। তারপর জানো বাবু, আজকে সকালে 8টার সময় মুড়ি মুরগি কিনে এনে খোকা খুকিকে খাইয়ে বৌমাকে বললাম, বৌমা 2 আনার পয়সা দাও, বাজার থেকে একটু চুনো মাছ কিনে আনি, মাছের ঝোল ভাত রেঁধি খোকা খুকিকে খাওয়াও। 2 দিন খাইনি গো, তুমিও 2টো খাও। বৌমা চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। বলল, ঝি আমার মাছ খাওয়া ভগবান রেখেছেন কিনা তা তো জানি নে। আমি বললাম, চুপ করো চুপ করো, অমন অলক্ষণে কথা বলতে নেই। তারপর পয়সা নিয়ে বাজারে গেলাম মাছ কিনতে। মাছ নিয়ে ফিরছি, পথে দেখা হলো মুখুজ্জের ছেলে বিজয়ের সঙ্গে। বিজয় বলল, জানো ঝি তোমাদের বাবু পরশু একটা সাহেবকে খুব মার দিয়েছে, বেধড়ক মার। পোড়া মুখ ছেলে হা হা করে হাসতে লাগলো এই বলে। আমি বললাম, ও বিজয়
আমাদের বাবু কোথায় রে? বিজয় বলল তোমাদের বাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে। জানো জি, তোমাদের বাবু সাহেবটার নাকে এমন ঘুষি মেরেছিল যে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। এই বলে পোড়ামুখ ছেলে আবার হা হা করে হাসতে লাগলো। আমি আবার বললাম, ও বিজয়, আমাদের বাবুকে ধরে নিয়ে গিয়ে কোথায় রেখেছে রে? সে বলল, তা কি জানি, আজ লালবাজারে পুলিশ আদালতে তোমাদের বাবুর মামলার বিচার হবে। আমরা অনেক ছেলে দেখতে যাব, তাই আজ আর স্কুলে যাচ্ছি না বলে হাসতে হাসতে চলে গেল। তাই না বৌমা? আমি এসে বলিনি? হ্যাঁ বলেছিলি, সেসব কথা এখন থাক না জি। তুই বরং একটু বাজারের দিকে গিয়ে 2 পয়সা চিনি নিয়ে আয় তো, বাবুকে একটু শরবত করে দিই, জল খাক। এক্ষুনি আনছি। ঝি চলে গেল। নলিনী বলল, জল খাবারের আয়োজন করতে হবে না, আমি এইমাত্র খেয়ে এসেছি। নলিনী তখন সংক্ষেপে শনিবার থেকে নিজের সব কথা বর্ণনা করে বলল, বোধহয় আর না খেয়ে মরতে হবে না। সেই বাবুটি বলেছেন 30-40 টাকা মাইনের একটা চাকরি তিনি আমায় জুটিয়ে দেবেন। দেখি কি হয়। ধোক্কা ধোক্কা নিশ্চয়ই হবে। দেখো, ভগবান কখনোই আমাদের ভুলবেন না। তুমি এসো, স্নান করে ফেলো। স্নান করতে করতে ঝির কাছ থেকে বাকি ইতিহাসটুকুও নলিনী জানতে পারল। মামলার কথা শুনে সে আবার বসেদের মেজবাবুর কাছে গিয়েছিল। মেজবাবু সব শুনে বলেছিলেন, সামান্য মারপিটের মামলা, বেশি আর কি হবে, বড়জোর 30-40 টাকা জরিমানা হতে পারে। তা শুনে ঝি নিজের একজোড়া পুরনো বালা বন্ধক রেখে অনেক কষ্টে 50টি টাকা জোগাড় করে লোককে জিজ্ঞাসা করতে করতে পুলিশ আদালতের দিকে যাচ্ছিল। কাছাকাছি পৌঁছে দেখল বাবু একজন অপরিচিত লোকের সঙ্গে আদালতের সিঁড়ি দিয়ে নেমে গাড়ি করে কোথায় চলে গেলেন। ও বাবু, বাবু! ঝি ডেকেও ছিল, কিন্তু বাবু তা শুনতে পায়নি। পরদিন বেলা 8টার সময় নলিনী গিয়ে ভুবনেশ্বর বাবুর সঙ্গে দেখা করল। ভুবনেশ্বর বাবু নলিনীকে দেখে হাসি মুখে বললেন, আরে আসুন আসুন আসুন, বসুন। তারপর বাড়ি গিয়ে কি দেখলেন? বাড়ির লোক খুবই উতলা হয়েছিলেন বোধ করি। হ্যাঁ, খুবই উতলা হয়েছিলেন। শুধু এটুকু জানতে পেরেছিলেন যে অন্তত প্রাণে বেঁচে আছি, এই। তারপর যা যা ঘটেছিল নলিনী সব বর্ণনা করল। তার এই করুণ পারিবারিক কাহিনী শুনতে শুনতে ভুবনেশ্বর বাবুর চোখ দুটো সজল হয়ে উঠল। নলিনীর কথা শেষ হলে ভুবনেশ্বর বাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে বললেন, তামাক খাবেন? ওরে তামাকতে। বলছি যে আমার সেই বিষয়টা। চাকরির কথা জিজ্ঞাসা করছেন? কাল সন্ধ্যার পর ওই জন্যই আমি বেরিয়েছিলাম। শ্যামবাজারে যোগীন্দ্রবাবু বলে আমার এক বন্ধু আছেন, তিনি ব্রাউন জোন্স কোম্পানির হেড ক্লার্ক। অফিসে তার ভারী খাতির, সাহেবরা তাকে খুব বিশ্বাস করে। অফিস খুব ভালো, উন্নতিও তাড়াতাড়ি হয়। তা যোগীন্দ্রবাবু বললেন যে তাদের অফিসে এখন কোনো পদ খালি নেই, তবে কাজ অনেক বেড়েছে, তো সাহেবদের বলে কয়ে আপনাকে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকিয়ে দিতে পারেন, কিন্তু মাইনে মোটে 25 টাকা। 25 টাকায় কি করে চলবে? হ্যাঁ, তাই তো বলছি। আজকাল চাকরির বাজার যা পড়েছে সে আর বলা নয় মশাই। তবে যোগীন্দ্রবাবু বললেন 1 বছর ওই 25 টাকা মাইনেতে কাজ শেখার পর আপনি যখন পাকা হবেন তখন আপনার মাইনে হবে 50। বছরে 5 টাকা করে বেড়ে 5 বছরে হবে 75। ওটাই ওদের সব থেকে নিচু গ্রেড। ফার্স্ট গ্রেড হচ্ছে 300 টাকা। দেখুন, অফিস খুবই ভালো, অনেক সরকারি অফিসের চেয়েও ভালো, কিন্তু প্রথম বছরটা একটু কষ্ট হবে। তো আমি বলি আপনি ঢুকে পড়ুন না, ভবিষ্যতে আপনার ভালোই হবে। একেবারে না খাওয়াচ্ছে 25 টাকা মাইনে তো কোনো রকমে চলতে পারে। আচ্ছা, একটা কথা বলুন, প্রতিদিন আপনার সংসার খরচ কত হলে চলতে পারে? টাকা খানেক মতো। তার মানে মাসে 30 টাকা। তারপর খোকা আছে, নাপিত আছে, কাপড় আছে। আপনি টিউশনি করাবেন? যাদের আয় অল্প তারা অনেকেই প্রাইভেট টিউশনি করে সংসার চালায়। পেলেই করি। তবে তো এই বাড়িতেই করতে পারেন। আমার ভাগ্নে এখানে থাকে, স্কুলে পড়ে। সকালে ইংরাজি আর অঙ্ক শেখানোর মাস্টার আছে,
সন্ধ্যায় তাকে বাংলা পড়ানোর জন্য একজন মাস্টার খুঁজছিলাম। 10 টাকা মাইনে, সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত আর কি। তা আপনি যদি রাজি থাকেন তাহলে। অবশ্যই রাজি। আপনি আমার যেরকম উপকার করছেন, আপনার ভাগ্নেকে পড়িয়ে আমার টাকা নেওয়া ঠিক নয়, কিন্তু উপায় কি? আমাকে নিরুপায় দেখি ভাগ্নেকে পড়ানোর নাম করে আপনি যে সাহায্য করছেন তাও আমি বেশ বুঝতে পারছি। আপনাকে আর কি বলে কৃতজ্ঞতা জানাবো? ঈশ্বর আপনার মঙ্গল করুন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আপনি 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 ওরকম একদম মনে করবেন না। উপকার টুপকার আমি কিছুই করছি না। আমার একজন লোক দরকার, যে কাজ করবে তাকেই টাকা দিতে হতো। অন্যকে না দিয়ে না হয় আপনাকেই দিলাম। তামাক এলো। উভয়ে তামাক খেতে খেতে কথাবার্তা বলতে লাগলেন। নলিনী জানতে পারল এ বাড়িটি ভুবনেশ্বর বাবুর বিধবা বোনের। তিনি এদের অভিভাবক, মাঝে মাঝে এসে তদারকি করে যান। একজন পুরনো বিশ্বাসী কর্মচারী এখানে থেকে দেখাশোনা করে। ভুবনেশ্বর বাবু আর দিন 2-3 মাত্র কলকাতায় আছেন, তারপর বলদিপুরে ফিরে যাবেন। আবার আসতে বোধহয় সেই চৈত্র মাস। আগামী পরশু ইংরেজি মাসের 1 তারিখ। ঠিক হলো পরশু থেকেই নলিনী কাজে যোগ দেবে। আজ বিকেলে ভুবনেশ্বর বাবু নলিনীকে নিয়ে হেড ক্লার্ক বাবুর সঙ্গে দেখা করাবেন। ওঠার সময় ভুবনেশ্বর বাবু বললেন, আচ্ছা, ও বেলা 5টার সময় তবে আসবেন। হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞাসা করব ভেবেছিলাম। আপনার বর্তমান অবস্থার কথা তো সব খোলাখুলি আমাকে বলেছেন। তা আপনি অফিসে পাবেন 25 টাকা আর আমার এখানে 10 টাকা। সে তো মাস শেষ না হলে পাবেন না। তো এই মাসটা কি করে চালাবেন? আর অন্য কি উপায় আছে? ভাবছি ঝির ধার করা সেই টাকা থেকে কিছু কিছু ধার করে এই মাসটা চালাই। আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, বলুন না। আপনি যা বলবেন তাই আমার শিরোধার্য। দেখুন, ঝির ধার করা টাকা নিয়ে কাজ নেই, ওতে কেবল সুদই বাড়বে, শোধ হওয়ার আশাও থাকবে না। ভালো করে শুনুন, পরশু সন্ধেবেলায় আমার ভাগ্নেকে পড়িয়ে আপনি 1টি টাকা নিয়ে যাবেন। এইভাবে রোজ সন্ধ্যায় 1টি করে টাকা নিয়ে যাবেন। তো 30 দিনে 30 টাকা হবে। আর তার মধ্যে 10 টাকা আপনার মাইনে আর 20 টাকা ঋণ। আপনি মাস শেষে অফিস থেকে যে 25 টাকা পাবেন তার থেকে 20 টাকা ঋণ শোধ করে দেবেন। তারপর নিজের 5 টাকা থাকবে, তাতে 5 দিনের খরচ চলবে। 6ষ্ঠ দিন থেকে আবার রোজ 1টি করে টাকা নিয়ে যাবেন। দ্বিতীয় মাসের শেষে আপনার 15 টাকা ঋণ থাকবে, তো অফিসের মাইনে পেয়ে তা শোধ করে দেবেন। কি বুঝতে পারছেন তো? 2 মাস এভাবে চললে আপনি অফিস ও টিউশনির পুরো 35 টাকাই ঘরে নিয়ে যেতে পারবেন। বেশ, তাই করব। আচ্ছা, আপনার 1 মাসের খরচ 30 টাকা আমি একবারে না দিয়ে রোজ 1টি করে টাকা দিতে চেয়েছি। এর থেকে আপনি হয়তো ভাবছেন আপনাকে অবিশ্বাস করে আমি আগাম দিচ্ছি না, তাই তো? আমি এত অকৃতজ্ঞ নই তা মনে করিনি। আপনি আমার ভালোর জন্যই এরকম ব্যবস্থা করছেন তা আমি বুঝেছি। আরে মশাই, আপনার অবস্থা চিরকাল ভালোই ছিল, হঠাৎ করেই আপনি এই বিপদে পড়েছেন। তো একসঙ্গে হাতে এতগুলো টাকা পেয়ে খরচ করে ফেলা আপনার পক্ষে সহজ। শেষে ঋণে জড়িয়ে পড়বেন, সেটা যাতে এড়াতে পারেন সেই ব্যবস্থাই ভালো। আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না। হিন্দুস্তানিরা কি বলে জানেন তো? ছোড়িও না হিম্মত, বিসরিও না হরিনাম। হিম্মত মানে সাহস, সাহস রাখবেন আর ভগবানকে ভুলবেন না, আপনার ভালো হবে। নলিনী তখন ভুবনেশ্বর বাবুকে প্রণাম করে বিদায় নিল। ব্রাউন জোন্স কোম্পানির বড়বাবু যোগীন্দ্রনাথ দত্ত জাতিতে কায়স্থ। লোকটির বয়স 48 বছর হলেও সার্ভিস বুক অনুযায়ী মাত্র 45। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যাম, দেহটি কিছুটা স্থূল, মাথার সামনের দিকে টাক পড়েছে, গোঁফ কাঁচা পাকা, তবে কাঁচার ভাগই বেশি, দাড়ি কামানো, কালো সার্জের পাজামা চাপকান পরে ওপরে ভাঁজ করা একজোড়া শাল ফেলে মাথায় শ্যামলা টুপি দিয়ে ট্রামে 1ম শ্রেণীতে শ্যামবাজার থেকে অফিসে আসেন। অফিসে এসে শালটি যত্ন করে ভাঁজ করে দেরাজের মধ্যে রেখে দেন আর বার করেন পকেট থেকে দাগ কাটা লেবেল লাগানো একটি 6 আউন্সের ওষুধের শিশি। শরীরটা যখন খুব ম্যাচ করে তখন সেই ওষুধ 2-1 দাগ খেয়ে নেন। ওষুধটা নিশ্চয়ই খুব তেতো, কারণ খাওয়ার পর মুখটা বিকৃত করেন। তখন রুমাল দিয়ে ঠোঁট জোড়া ভালো করে মুছে পকেট থেকে 2টো ছোট এলাচ বের করে চিবোতে থাকেন।
অফিসে বড়বাবুর দুর্দণ্ড প্রতাপ। বড় সাহেব তাকে খুব খাতির করেন। এমন ক্ষমতা না থাকলে কি এক কথায় নলিনী চাকরি করে দিতে পারতেন? বড়বাবু যা বলেন বড় সাহেব সেটাই ধ্রুব সত্য বলে বিশ্বাস করেন। এই কারণে অধস্তন কর্মচারীরা সব সময় তাঁর তোষামোদ করে। 1 তারিখে বেলা 10টার সময় নলিনী নতুন কাজে যোগ দিল। 5টা পর্যন্ত অফিস করে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে আবার 6টার পর পড়াতে বেরোলো। দৈনিক খরচের জন্য একটি টাকা নিয়ে রাত 10টার আগেই বাড়ি ফিরল। এভাবেই তার দিন কাটতে লাগলো। এত পরিশ্রম করার অভ্যেস তার কখনোই ছিল না। প্রথম খুবই কষ্ট হতো, পরে সয়ে গেল। নিজের অবস্থার পরিবর্তনের কথা মনে পড়লে বুকটা কেঁপে উঠত, কিন্তু পুরনো কথা ভেবে দুঃখ করার সময় তার ছিল না। অফিসে সারা দিন কাজের ভিড়, সন্ধ্যের পরেও তাই। রাতে খেয়ে শুলেই ঘুমিয়ে পড়ত। সুতরাং এই পরিশ্রম তার আহত মনের জন্য ওষুধের কাজ করল। এভাবে 1 মাস 2 মাস করে 6 মাস কেটে গেল। এই 6 মাসে একদিনও সে মদ ছোঁয়নি। চাকরির শুরুতে মদের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিদিন প্রলোভন হতো, একটু ঢুকে পড়ি। কিন্তু তখনই পকেটে হাত দিয়ে দেখত পকেট খালি। বাড়িতে সামান্য কিছু টাকা থাকলেও পরিবারের কথা ভেবে মদে অপব্যয় করতে তার ইচ্ছে হতো না। এভাবে ধীরে ধীরে তার মনের জোর বাড়ল, রিপুর শক্তি কমতে লাগলো। এখন পথ চলতে চলতে আনমনে কখন মদের দোকান পার হয়ে যায় নলিনী জানতেও পারে না। 7ম মাসের শুরুতে উপার্জনের পুরো 35 টাকা তার হাতে এলো। প্রথম রবিবারে শাকসবজি বাদে মাসের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে রাখল। ইতিমধ্যে ভুবনেশ্বর বাবু 3-4 বার এসেছিলেন, 2-1 দিন থেকে ফিরে গেছেন। পুজোর পর কার্তিক মাসের শেষে ভুবনেশ্বর বাবু আবার কলকাতায় এলেন। নলিনীর সঙ্গে দেখা হলে কুশল বিনিময়ের পর জিজ্ঞাসা করলেন, আপনার অ্যাপ্রেন্টিসের 1 বছর পূর্ণ হতে আর কত দেরি? এই 10 মাস হলো, আর 2 মাস। তো 2 মাস পরে আপনার 50 টাকা মাইনে হবে, তাই তো? 1 মাস পরে বড়বাবু আমার সম্বন্ধে রিপোর্ট লিখবেন আমি কাজের যোগ্য কিনা। যদি যোগ্য লেখেন তবে আর 1 মাস পরে আমার পদ পাকা হবে, মাইনেও 50 টাকা হবে। ও, আর যদি না লেখেন? যদি না লেখেন তাহলে বছর পূর্ণ হলেই আমার চাকরি শেষ হয়ে যাবে। তা আপনার কাজে বড়বাবু সন্তুষ্ট আছেন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত অসন্তোষের তো কোনো লক্ষণ দেখিনি। তা বেশ, তো তিনি ভালো রিপোর্টই লিখবেন মনে হয়, লোকটি ভালো। পরদিন রবিবার ছিল। নলিনীকে ভুবনেশ্বর বাবু খাবার নিমন্ত্রণ করলেন। নলিনী স্নান করে 9টার সময় এলো। খাওয়া দাওয়া করতে বেলা 12টা বাজল। ইতিমধ্যে দুজনে বসে অনেক গল্পই হলো। অফিসের কথা, বড়বাবুর কথা, নলিনীর সংসারের কথা। ভুবনেশ্বর বাবু বললেন, তাহলে এ বাড়িতে আপনি আর মাস 2 আছেন, তো তারপর একটা ভাড়াটে বাড়ি খুঁজতে হবে তো? তা হবে বই কি। এই বেলেঘাটাতেই আমি একটা ছোট বাড়ি দেখে রেখেছি। এখন অবশ্য সেটি খালি নেই, ওই মাস 2 পর খালি হবে, সেটিই নেব ঠিক করেছি। কোথায় বলুন তো? এই আপনার বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে উত্তর দিকে যে গলিটা গেছে সেই গলির মধ্যে ছোট বাড়ি, ওপরে 2খানি আর নিচে 2খানি ঘর। নিচে একটা জলের কল আছে। ও, ভাড়া কত? 15 টাকা। 15 টাকা? ও, 2 মাস পরে আপনার যেমন আয় 25 টাকা বাড়বে, তেমনি খরচও তো 15 টাকা বেড়ে গেল। তা আর কি করা যাবে বলুন, কায়িক ক্লেশে কোনো রকমই দিন কাটানোই। 2 দিন পরে ভুবনেশ্বর বাবু নিজের জমিদারিতে ফিরে গেলেন। এবার 3 মাসের আগে আর তাঁর কলকাতায় আসা হবে না। এর কিছুদিন পরেই নলিনী লক্ষ্য করল বড়বাবু তার প্রতি আগের মতো আর সদয় ব্যবহার করছেন না। একটু খুঁত পেলেই নলিনীকে কড়া কথা শুনিয়ে দেন। নলিনীর কোনো কাজই তাঁর পছন্দ হয় না। নলিনীর কাজে সামান্য একটু ভুলচুক হলেই বড়বাবু তাকে ডেকে তিরস্কার করে বলতে লাগলেন, দেখো বাবু, এরকম করলে কিন্তু তোমার দ্বারা এই অফিসের কাজ হবে না, বলে দিলুম। এভাবে ঝগড়াঝাটি প্রতিদিন বাড়তেই লাগলো। সোমবার একজন সহকর্মী বিনোদবাবু নলিনীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ওপর বড়বাবুর অসন্তোষের কারণটা বুঝতে পেরেছি। তাই কি বলুন দেখি।
আপনি বলদিপুরের জমিদার ভুবনেশ্বর বাবুকে চেনেন? হ্যাঁ, খুব চিনি। তিনি কবে এসেছিলেন? এই সম্প্রতি এসেছিলেন, 1 সপ্তাহ হলো ফিরে গেছেন। তিনি আমাদের বড়বাবুর একজন বন্ধু, তা জানেন? জানি বই কি, তিনি তো বড়বাবুকে ধরে আমার চাকরি করিয়ে দিয়েছিলেন। তা জানেন যদি, তবে এমন কাজ করলেন কেন? কি করেছি? কি করেছেন দেখছেন না? তার কাছে আপনি বড়বাবু সম্বন্ধে কি বলেছিলেন? আরে তাতেই তো আগুন লেগে গেছে। আমি কি বলেছি? আপনি নাকি বলেছেন বড়বাবু বড় মাতাল, হৃদরোগের মার্কা মারা শিশিতে করে অফিসে মদ নিয়ে আসেন, ঘন্টায় ঘন্টায় সেই মদ খান। পরশু সন্ধ্যায় তার বাড়িতে আমরা মজলিস করতে গিয়েছিলাম, তখন তিনি ওইসব কথা বললেন আমাদের। নলিনীর মনে পড়ল যেদিন সে ভুবনেশ্বর বাবুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল, সেদিন ওষুধের শিশির কথা হয়েছিল বটে, তবে সে বড়বাবুকে মাতালও বলেনি, তার কোনো নিন্দাও করেনি। সেই কথাই নলিনী বিনোদবাবুকে বলল। আরে ওই তো মুখে মুখে কথা বেড়ে যায় কি না? আচ্ছা, আমি না হয় বড়বাবুকে বুঝিয়ে বলবো খন। আপনার উচিত নলিনীবাবু মাঝে মাঝে তার বাড়িতে যাওয়া আর একটু তোষামত করা। দেখছেন না আজকাল তোষামদেরই তো বাজার। আমরা তো প্রায় তার বাড়িতে আমোদ প্রমোদ করতে যাই, আপনি যান না কেন? আপনারা মোটা মাইনে পান, আপনাদের ওইসব পোষায়। আমি গরিব মানুষ, আপনাদের দলে পড়ে যদি ওসব শিখি তাহলে আমার দশা কী হবে বলুন তো? পেটেই খেতে কুলোয় না, তারপরে সব বিলাসিতা করবো কোত্থেকে? আরে তা যাবেন, মদে আপনার আপত্তি থাকলে না হয় খেলেন না, বসবেন, গল্প গুজব করবেন, সঙ্গে আসবেন। পরদিন শনিবার নলিনী বিনোদবাবুর সঙ্গে বড়বাবুর সান্ধ্য আসরে উপস্থিত হল। অন্য সবাই বোতল সেবায় ব্যস্ত হল, নলিনী কেবল বসে রইল। মদ খাওয়ার জন্য কেউ কেউ নলিনীকে খুব সাধাসাধি করল, স্বয়ং বড়বাবুও 2-1 বললেন, কিন্তু নলিনী রাজি হল না। এখন তার মদের নেশা তো নেই, বরং মদের প্রতি একটা ঘৃণা জন্মেছে। তবুও কি করবে, চাকরির খাতিরে পরে পরে আরো 2 শনিবার গিয়ে বসে রইল। এই কদিন বড়বাবু নলিনীর প্রতি একটু খুশি হয়েছিলেন, কিন্তু সোমবার থেকে আবার তিনি বিরূপ হলেন। নলিনী এর কোনো কারণ বুঝতে পারল না। মঙ্গলবার বিনোদবাবু নলিনীকে আড়ালে ডেকে বললেন, এই যে মশাই, আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? এত কষ্টে বড়বাবুর মন পেলেন, আবার সব বিগড়ে দিলেন কেন? আবার কি করেছি? আপনি নাকি কার কাছে বলেছেন শনিবার রাতে বড়বাবু মদ খেয়ে থেই থেই করে নাচেন, আরও নাকি কি সব বলেছেন। কই, এমন কথা আমি তো কাউকেই বলিনি। এই ভুবনবাবুর কাছে? অসম্ভব, তিনি তো প্রায় মাসখানেক হলো কলকাতার বাইরে। বড়বাবু অবশ্য কারো নাম করলেন না, শুধু বললেন একজন বিশ্বাসী লোকের মুখে শুনেছেন। রাগে একেবারে কাঁই হয়ে গেছেন, বললেন আমাদের অফিসে ওরকম বৈষ্ণব সাজা লোক চলবে না, ঘরের কথা বাইরে ফাঁস করে দেয়, সর্বনেশে লোক যত। আচ্ছা নলিনীবাবু, আপনি কি সত্যি ব্রাহ্ম নাকি? না মশাই, ব্রাহ্ম হতে যাব কেন? আমি কালী দুর্গা সবই তো মানি। তবে এক কাজ করুন, এখন বড়বাবুকে আপনার দেখানো দরকার যে আপনি আমাদেরই একজন। তা কি করলে দেখানো যায়? আপনি আমাদের সঙ্গে বসে 2-1 গ্লাস খেলেই অনায়াসে আপনার ওই ব্রাহ্ম বদনাম ঘুচে যাবে। মাফ করবেন মশাই, সেটি আমি পারবো না। আপনি বড়বাবুকে বুঝিয়ে বলবেন আমি কারো কাছে তার নামে কোনো নিন্দা বা কুৎসা করিনি, করবও না। আমি তো বলবো, তিনি বিশ্বাস করলে হয়। পরের শনিবার নলিনী মোটেই আর বড়বাবুর বাড়ি গেল না। সোমবার বিনোদবাবু এসে জিজ্ঞাসা করলেন, এই যে পরশু রাতে আপনি জাননি যে? গেলি নানা কথা ওঠে, তাই যায়নি। এই তো, না গিয়ে ভারী অন্যায় করেছেন। বড়বাবু কি বলেছেন জানেন? কি বলেছেন? তবে নিশ্চয়ই সে আমাদের নামে ওই সব অপবাদ রটিয়েছে, এখন ধরা পড়ে গেছে, কোন মুখে আর আসবে। আরও বলেছেন আপনার সম্বন্ধে বাৎসরিক রিপোর্ট লেখার সময় আপনাকে কাজে অপটু বলে লিখে দেবেন। শুনে নলিনীর মাথায় বজ্রপাত হলো। সে আশা করছিল এবার বেতন 50 টাকা হবে। 15 টাকা বাড়ি ভাড়া দিয়েও আগেকার চেয়ে মাসে তার 10টি টাকা বেশি থাকবে, তাতেই সংসার একটু সচ্ছল হবে। হঠাৎ কি বিপদ! অন্য সময় নয়, বড়বাবু যেদিন রিপোর্ট লিখবেন ঠিক তার 2 দিন আগে চাকরি গেলে কি উপায় হবে? আর 1 মাস পরে বাড়িটিও ছাড়তে হবে। দাঁড়াবে কোথায়, খাবে কি? 2 দিন পরে জলখাবারের ঘরে বিনোদবাবু চুপি চুপি নলিনীকে বললেন, এই যে মশাই,
আজ বড়বাবু আপনার সম্বন্ধে রিপোর্ট লিখেছেন। আজ 5টার পর আপনি একটু থাকবেন, ঠিক আছে? উনি বাড়ি চলে গেলে ফাইলটা বের করে দেখতে হবে যে কি লিখলেন। নলিনী কাজের ভান করে 5টার পরেও দেরি করতে লাগলো। বড়বাবু যথাসময়ে চলে গেলেন। অফিসের অন্য বাবুরাও একে একে বিদায় নিলেন। বিনোদবাবু তখন বড়বাবু দেরাজ খুলে রিপোর্ট বের করলেন। তাতে লেখা আছে, নলিনী কাজে অপটু, বছর শেষে তাকে বিদায় দেওয়া যেতে পারে। পড়ে নলিনী চারদিকে অন্ধকার দেখল। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। ভগবান! আরে ভাববেন না, মন খারাপ করবেন না। আচ্ছা, আজ সন্ধ্যায় বড়বাবুর বাড়ি আমি যাবক্ষণ, তাকে একবার বুঝিয়ে সুঝিয়ে বলবো, ঠিক আছে? আমি যাবো কি? হ্যাঁ, আমি যাবো? তা জানি না, উনি কেমন মেজাজে থাকবেন তা তো বলতে পারি না। আজ আপনার গিয়ে কাজ নেই। যদি আপনাকে নিয়ে যেতে বলেন, কাল তখন নিয়ে যাব। কি হলো আমি কি করে জানতে পারবো? বললে রাতে আপনার বাড়িতে আসি? তা আসবেন, ওই রাত 9টার সময় আসবেন। তার মধ্যেই আমি ওখান থেকে ফিরে আসবোক্ষণ। নলিনী মুখ ভার করে বাড়ি গেল। কয়েকদিন থেকেই হেমাঙ্গিনী স্বামীর মনের ভাব লক্ষ্য করছিল। আজ নলিনীর মুখ চোখের অবস্থা দেখে ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে গো? সে বলবো খন। হাত মুখ ধুয়ে নলিনী পড়াতে গেল। সেখান থেকে একটু আগে বিদায় নিয়ে রাত 8টার সময় বিনোদবাবুর বাড়িতে উপস্থিত হল। তখনও তিনি ফেরেননি। নলিনী কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর বিনোদবাবু ফিরলেন। নলিনী জিজ্ঞাসা করল, কি খবর? না, খুব একটা সুবিধা হলো না। তবু তিনি বললেন, নলিনী আমাদের যেরকম অপমান করেছে তাতে কোনো মতেই ওকে আর অফিসে রাখা যায় না। আমি তখন তাকে বোঝাতে শুরু করলাম। অনেক বলা কওয়ার পরে শেষে বললেন, আচ্ছা, ও যদি কাল এসে আমাদের সঙ্গে 2-1 গ্লাস মদ খায় তাহলে জানবো ও নির্দোষ, আমাদের ঘৃণা করে না। তাহলে ওই রিপোর্ট ছিঁড়ে ফেলে অন্য রিপোর্ট লিখব। আমি অনেক করে বললাম, যখন ওর একটা প্রতিজ্ঞা আছে তখন ওই নিয়ে কেন গরিবের অন্ন মারছেন বলুন তো? আর বড়বাবু ওই এক। বড়বাবু বললেন, কেন ও খাবে না কেন? আমি কি ওর ইতিহাস জানি না? এই ভুবনের কাছেই তো শুনেছি এক সময় ও পিপে পিপে মদ শেষ করেছে, আর এখন আমাদের অনুরোধে 1 গ্লাস খেতে পারবে না। বড়বাবু একেবারে ধনুর ভাঙা পণ করে বসে আছেন ভাই। কি করবেন বলুন তো? চোখ কান বুঝে খেয়ে ফেলুন। একবার প্রতিজ্ঞা ভাঙলেই যে আপনি একেবারে রসাতলে যাবেন তা তো নয়। আমি আপনাকে জিজ্ঞাসা না করেই বড়বাবুকে বলে এসেছি, আচ্ছা সে খাবে, কিন্তু মাত্র 1 দিন, তাও সবার সামনে নয়। এই আমরা এই 3 জনেই থাকবো, শুধু আপনার মান রক্ষা করার জন্য। আপনি যে বলবেন ফি শনিবার এসে আমাদের সঙ্গে খাবেন, তা কিন্তু হবে না। বড়বাবু তাতেই রাজি হয়েছেন, বলেছেন কালকে বড় সাহেবের কাছে রিপোর্ট পাঠাবেন না, চেপে রাখবেন। কি নলিনীবাবু, আপনি রাজি তো? আমি কাল অফিসে বলবো। হ্যাঁ, ভালো করে ভেবে দেখুন। আপনি ওই ধনুর ভাঙা পণটা ছাড়ুন। আরে একদিন একটু মদ খেলেই যদি চাকরিটা বজায় থাকে তাহলে খেয়ে নেওয়াই উচিত। আপনি তো আর ব্রাহ্মণের বিধবা নন যে আপনার পরকাল নষ্ট হবে। কাল সন্ধ্যায় আসবেন ক্ষণ, দুজনে একসঙ্গে খাওয়া যাবে। হ্যাঁ, কি বলেন? বাড়ি ফিরে কোনো মতে খাওয়া শেষ করে নলিনী বিছানায় গেল। অন্যদিন সারা দিন খাটাখাটনির পর বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়ত। আজ আর তা হলো না। আজ সে বিষম সমস্যায় পড়ে গিয়েছে। প্রতিজ্ঞা রক্ষা করবে নাকি চাকরি রক্ষা করবে? চাকরিটা যদি যায় তবে কি হবে? নলিনী মনে মনে হিসেব করে দেখল, যেদিন এ বাড়িতে থাকার মেয়াদ শেষ হবে তার 4 দিন পরেই তার চাকরির 1 বছরও পূর্ণ হবে। বিপদের উপর বিপদ। ছেলেবেলার পড়া মনে পড়ল। বিপদ বিপদকে এবং সম্পদ সম্পদকে অনুধাবন করে। এই 2 বিপদ তো তাদের করাল মুখ বাড়িয়ে তাকে গ্রাস করতে আসছে। তাদের পেছনে না জানি আরো কত বিপদ লুকিয়ে আছে। হায়, নলিনী এবার কি করবে? কেনই বা ভুবনেশ্বর বাবুর সামনে ওষুধের শিশির গল্প করেছিল?
যাক, সে আর ভেবে কি হবে? ভুবনেশ্বর বাবুও নেই যে তাকে দিয়ে বড়বাবুর কাছে সুপারিশ করাবে। এবার 3 মাসের আগে তিনি আসতে পারবেন না বলে গেছেন। তাকে চিঠি লিখলে বা টেলিগ্রাম করলে হয় না? কিন্তু সময় কই? কাল সন্ধে পর্যন্ত বড়বাবু অপেক্ষা করে পরশু রিপোর্ট জমা দেবেন। জমা দিলেই বড় সাহেব তাতে সই করে দেবেন, ব্যাস সব শেষ। তারপর ঘর নেই, অন্ন নেই, অন্য কোনো অফিসে কি কাজ হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু তার প্রধান বাধা হলো এরা নলিনীকে সার্টিফিকেট দেবে না। যদিও বা দেয়, তাতে লিখে দেবে অপটু হওয়ার কারণে বছর শেষে পদচ্যুত করা হলো। সেই সার্টিফিকেট কোথাও দেখিয়ে লাভ কি? নলিনী বিছানায় পড়ে ছটফট করতে করতে অকুল পাথারে চিন্তা করতে লাগলো। হঠাৎ নিচে উঠোন থেকে বাসন মাজার শব্দ নলিনীর কানে এলো। আজ হেমাঙ্গিনী নিজেই বাসন মাজছে, কারণ ঝির জ্বর হয়েছে। এই পৌষ মাসের শীতের রাতে হেমাঙ্গিনীকে নিজের হাতে বাসন মাজতে হচ্ছে। অথচ এমনও দিন ছিল যখন একটা কেন 2টো ঝির জ্বর হলেও বাড়ির মেয়েদের বাসন মাজতে হতো না। সঙ্গে নলিনীর এটাও মনে হলো বাসনও আর বেশি দিন মাজার দরকার পড়বে না। পথ যখন ঘর হবে আর ভিক্ষে যখন হবে জীবিকা, তখন বাসনও থাকবে না, বাসনে করে কিছু খাবারও থাকবে না। নলিনীর মনে একটা ছবি ভেসে উঠল। নলিনী সামনে মেয়ের হাত ধরে হাঁটছে, হেমাঙ্গিনী পেছনে ছেলেটিকে কোলে নিয়ে কলকাতার পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। তারা যেন শ্যামবাজারের বড়বাবুর বাড়ির দরজাতেই দাঁড়িয়ে আছে। নলিনীর চোখ দিয়ে জল ঝরতে লাগলো। আরো কিছুক্ষণ কাটলে ঘরের কাজ শেষ করে হেমাঙ্গিনী শুতে এলো। বিছানায় এসে নরম সুরে বলল, তুমি এখনো ঘুমোনি? না। ধীরে ধীরে সে হেমাঙ্গিনীকে সব কথা খুলে বলল। নলিনীর কথা শেষ হলে মুহূর্তকাল চিন্তা করে হেমাঙ্গিনী বলল, তা তুমি কি ঠিক করেছো? আমি কিছুই ঠিক করতে পারিনি। কাল থেকে ক্রমাগত ভাবছি, ভেবে তো কিছুই কুল কিনারা পাচ্ছি না। তুমি কি বলো? হেমাঙ্গিনী স্বামীর চুলে আদরের সঙ্গে আঙুল বোলাতে বোলাতে বলল, আমি তোমার সহধর্মিনী। যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তোমায় ধর্মপথে থাকতেই পরামর্শ দেব। অধর্মের পথে যেতে কখনোই বলবো না। দেখো, অনেক কষ্টে তুমি ঘুরে দাঁড়িয়েছ। প্রতিজ্ঞা একবার যদি ভাঙো আর নিজেকে সামলে রাখতে পারবে না। কিন্তু তা কি আর আমি জানি না? খুব জানি। আমার মন যে কত দুর্বল তা আমিই জানি। কিন্তু আমি শুধু তোমাদের কথাই ভাবছি। আমি যদি একা হতাম, অবিবাহিত হতাম, তাহলে এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা আমার মাথায় আসতো না। বলতাম চাকরি যায় তো যাক, আবার অন্য কোনো উপায় হবে। কিন্তু তোমাদের জন্যই তো আমার। ভুল বলছো তুমি, ভুল বলছো। যদি অবিবাহিত থাকতে, তবে কবেই তুমি রসাতলে চলে যেতে। তুমি যে প্রতিজ্ঞা করেছিলে, সে কাদের মুখ মনে করে? তুমি কিছু ভেবো না, সে উপায় একখানা ভগবান করবেন। তোমার কাজ তুমি করো, ধর্মপথে থাকো, তার কাজ তিনি করবেন। তোমার কোনো দুশ্চিন্তা হচ্ছে না? কিচ্ছু না, তিল মাত্র না। যিনি সব জীবকে আহার দিচ্ছেন, তিনি আমায় না খাইয়ে মারবেন না। এ তোমার দৃঢ় বিশ্বাস? এ আমার দৃঢ় বিশ্বাস। তবে আমি বিনোদবাবুকে কাল বলে দেব যে আমার দ্বারা ওসব মদ খাওয়া হবে না। হ্যাঁ, বলো। নলিনী কয়েক মুহূর্ত চিন্তা করল। তার কানের কাছে ভুবনেশ্বর বাবুর শেষ উপদেশ যেন ভৈরব নিনাদে বাজতে লাগলো। छोड़ियो ना हिम्मत, बिसरियो ना हरिनाम। সে দৃঢ় মনে বলল, বেশ, তবে তাই হোক। আমি প্রতিজ্ঞা ভাঙব না। চাকরি যায় তো যাক,
আমি ভগবানের পায়ে নিজেকে আর তোমাদের সঁপে দিলাম। হিমু, নলিনী স্ত্রীকে বুকে টেনে নিয়ে তার কপালে চুমু খেল। আজ রবিবার, যে তারিখে বিপিনবাবু নলিনীকে 1 বছর বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন, সেই তারিখ আবার ফিরে এসেছে। গতকাল মেয়াদ পূর্ণ হয়েছে। আজ সকাল থেকেই নলিনী খুব বিমর্ষ। হেমাঙ্গিনীর মুখটিও খুব শুকনো। তবে সে নিজের মনের ভাব মনেই চেপে রেখে সাধ্যমতো স্বামীর মন ভালো করার চেষ্টা করছে। বেলা 10টা বাজলে নলিনী স্নান করল। খোকার জন্য, খুকির জন্য 3খানি আসন পাতা হয়েছে। 3জনেই খেতে বসল। গরিব গৃহস্থের দৈনন্দিন খাবার, বেশি কিছু নয়। খোকা খুকি আনন্দ করেই খেতে লাগলো। আজকে খুব খিদে পেয়েছিল। নলিনী ভাত খাচ্ছে আর মাঝে মাঝে খোকা খুকির দিকে তাকাচ্ছে। তার কেবলই মনে হচ্ছে, আরে এখানে বসে আর বেশি দিন এরা তো ভাত খেতে পাবে না। এ কি, এভাবে খাবার ফেলে উঠে যাও না লক্ষ্মীটি, বসো। নলিনী আজ ভালো করে খেতে পারল না। কোনো মতে অর্ধেক খেয়ে স্ত্রীর অনুরোধ সত্ত্বেও উঠে পড়ল। খাওয়ার পর নলিনী বিছানায় গিয়ে শুয়ে রইল। হেমাঙ্গিনী নিজের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বসে স্বামীর পা টিপে দিতে লাগলো। নলিনীর ঘুম এলো না। বেলা 2টো পর্যন্ত এভাবে ছটফট করে সে উঠে বসল। তামাক সাজবে বলে কোলকে হাতে নিল। হেমাঙ্গিনী সেটা হাত থেকে কেড়ে নিয়ে তামাক সাজিয়ে দিল। নলিনী তামাক খেতে লাগলো। হেমাঙ্গিনী একটু দূরে পান সাজানোর সরঞ্জাম সামনে নিয়ে বসে সুপুরি কাটতে লাগলো। তামাক শেষ করে নলিনী বলল, কই, আজও তো নোটিশ টোটিশ কিছু এলো না। কাল 1 বছর পূর্ণ হয়ে গেছে। তোমারই বিপদ চাকরিটা পর্যন্ত গেল, তাকে বিপিনবাবু শোনেননি। এমন সময় তিনি কখনোই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না। শরীরে একটু তো দয়ামায়া আছে। খুব দয়ামায়া আছে। বোধহয় কাজের ভিড়ে ভুলে গেছে। আজ কি কাল নোটিশ আসবে, দেখে নিও। বেলা 3টে বাজলো। খোকা বলল, বাবা, জুতো ছিঁড়ে গেছে। বলেছিলে রবিবারে জুতো কিনে এনে দেবে। আজ তো রবিবার। নলিনী খোকাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, বাবা, আজ নয়, অন্য এক রবিবার কিনে দেবো, কেমন? যখনই বলি তখনই তো বলো আরেক রবিবার। খুকি এসে বলল, মা পয়সা দাও না, মুড়ি কিনে আনি, খিদে পেয়েছে। আজ আর মুড়ি খেও না মা, সন্ধে হলেই ভাত খেও খন। না, পয়সা দাও না, মুড়ি কিনে আনি। ও মা, দাও না, দাও। মেয়ে পয়সার জন্য অনেক বায়না করল, কিন্তু হেমাঙ্গিনী আর কিছুতেই পয়সা বের করল না। এখন প্রত্যেকটি পয়সা তার কাছে মোহরের মতো দামি হয়ে উঠেছে। ঝি এসে বলল, ও বৌমা, বেলা তো গেল, বাজারে যেতে হবে নাকি? আলু তো নেই ঘরে। থাক, আজ আর আনতে হবে না, বেগুন যা আছে তা দিয়ে চলে যাবে খন। এমন সময় নিচে সদর দরজা থেকে আওয়াজ এলো, বাবু, ও বাবু, কে? ও নলিনী বাবু। কে ডাকে? স্বামী স্ত্রী দুজনেই জানলায় গিয়ে দাঁড়ালো। দেখলো উর্দি পরা একজন চাপরাশি হাতে পিয়ন বুক নিয়ে দরজায় কড়া নাড়ছে। কে গো? কে আবার? বিপিনের চাপরাশি, ওদেরই উর্দি। নোটিশ এসছে। কোনো রকমে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে পিয়ন বুকে সই দিয়ে চিঠি নিয়ে নলিনী ওপরে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। যে হাতে চিঠিটা ধরে আছে সে হাতটা ঠকঠক করে কাঁপছে। চিঠি হাতে নিয়ে নলিনী বিছানায় বসল। হিমু, তুমি যে বলছিলে তার শরীরে দয়ামায়া আছে, দেখো কেমন দয়ামায়া, দেখো। কিছুদিন সময় দিয়েছে নাকি আজই উঠে যেতে বলেছে, দেখি। নলিনী ধীরে ধীরে চিঠিটা বের করল। ভাঁজ খুলতেই কি হলো? নলিনী প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না।
তার মাথা বনবন করে ঘুরতে লাগলো। চিঠির সঙ্গে একখানা চেক গেঁথে দেওয়া আছে, নলিনীর নামে চেক, 12,355 টাকার একটি চেক। তাতে রয়েছে বিপিনের সই। কি হলো? কিছু বলছো না যে? সে ধীরে ধীরে চোখ বুজে বলল, হিমু, হিমু, আমার মাথায় জল দাও। হ্যাঁ দিচ্ছি। এই যে কি 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 লিখেছে গো চিঠিতে? হ্যাঁ, খারাপ কিছু? হ্যাঁ, তোমাকে শরীর খারাপ করছে কি গো? হেমাঙ্গিনী খুব ভয় পেয়ে ঘটি থেকে ঠান্ডা জল নিয়ে আঁচলা ভরে স্বামীর মাথায় দিতে লাগলো। বালিশ ভিজে গেল। তারপর একটা পাখা নিয়ে ধীরে ধীরে বাতাস করতে লাগলো। কয়েক মিনিট এভাবে কাটলে নলিনী ধীরে ধীরে আবার চোখ খুলল। আর ভেবো না, ভালো খবর আছে। ভগবান মুখ তুলে চেয়েছেন হিমু। সে এবার চিঠিটা পড়তে লাগলো। ভবানীপুর, ভাই নলিনী। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলা করেছি। আমাদের সেই ছেলেবেলা বড় মধুর ও পবিত্র ছিল। হায়, যদি চিরকাল সেই রকম থাকতো। মনে আছে, ছোটবেলায় যদি কখনো আমরা একে অপরের সম্পর্ক নিয়ে সন্দেহ করতাম, তাহলে কত না কষ্ট পেতাম। আজও তোমার প্রতি আমার মনোভাব সেই রকমই আছে। কিন্তু গত 6 বছর ধরে তুমি ভাবছো আমি সেই পুরনো স্নেহ একেবারে ভুলে গিয়ে একটা হৃদয়হীন অর্থ পিশাচে পরিণত হয়েছি। আমায় এমন ভেবে নিশ্চয়ই তুমি মনে মনে অনেক কষ্ট পেয়েছ, কিন্তু আমিও এ কারণে কম কষ্ট পাইনি। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় আমাদের দুজনের সব কষ্ট সার্থক হয়েছে। তুমি যখন বাবার মৃত্যুর পর কুসঙ্গে পড়ে টাকা ওড়াতে লাগলে, তখন সেজন্য মাঝে মাঝে আমি তোমায় কত বকেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে তোলনি। তুমি যখন মহাজনদের ঋণ শোধ করার জন্য আমার কাছে টাকা চাইতে এলে, তখন পাছে আমার কাছে বন্ধক রেখে পরে আবার তুমি বাড়ি গাড়ি অন্য কোথাও বন্ধক দাও, সেই ভয়ে আমি ওগুলোর কটকবলা লিখিয়ে নিয়েছিলাম। 5 বছর ধরে আমি সবসময় গোপনে তোমার গতিবিধির খবর নিয়েছি। যখন দেখলাম তোমার চরিত্র সংশোধন হলো না, তখন আমি মনে মনে একটা উপায় ঠিক করলাম। অধঃপতনের অন্ধকার গহ্বরে পড়েও তোমার হৃদয়ে একটিমাত্র আলোর রেখা বাকি ছিল, তা হলো স্ত্রী সন্তানের প্রতি তোমার মমতা। সেটি আমি লক্ষ্য করেছিলাম। আমি ভাবলাম স্ত্রী সন্তানের অভাব আর কষ্ট দেখলে হয়তো তোমার সুমতি হবে, তাই বাড়িগুলো কেড়ে নিয়ে তোমায় নিঃস্ব করে গভীর দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছিলাম। পুলিশ কোর্টের মামলার খবরটা কাগজে পড়ে আমি ভুবনেশ্বরকে তোমার উদ্ধারের জন্য পাঠিয়েছিলাম। ভুবনেশ্বর আমারই একজন প্রিয় বন্ধু। আমি হেড ক্লার্ক যোগীন্দ্রবাবুকে অনুরোধ করে তোমার চাকরির ব্যবস্থা করে রেখেছিলাম। প্রথম প্রতিদিন একটি করে টাকা তোমার সংসার খরচের জন্য দেওয়াও আমারই পরামর্শ। ছেলে পড়ানোর বাহানায় রাত 9:30 পর্যন্ত তোমায় আটকে রাখা, সেটাও আমারই পরামর্শ। কারণ রাত 9টার সময় মদের দোকান বন্ধ হয়ে যায়। সংগোপনে তোমার প্রতিদিনের খবরই আমি রাখতাম। যখন দেখলাম 10 মাস ধরে তুমি মদ ছোঁনি, তখন অনেকটা আশা হলো। তবুও তোমার আরেকটু কঠিন পরীক্ষা নেওয়ার প্রয়োজন বলে মনে হলো। মদ খেলে তোমার চাকরি পাকাপাকি হবে, আর না খেলে চাকরি যাবে, এই পরীক্ষাটি আমারই পরিকল্পনা। যোগীন্দ্রবাবু শুধু আমার অনুরোধ পালন করেছেন। আজ দেখছি একদিকে চরম দারিদ্র আর অন্যদিকে বেতন বাড়ার প্রলোভন, উভয়ের মিলিত আঘাতেও তুমি অটল। ভাই, তুমি অগ্নি পরীক্ষায় পাশ করেছ, আর কোনো ভয় নেই। তুমি তোমার সম্পত্তির যে অংশ নিজের দোষে নষ্ট করেছ, তা তো গিয়েছে। আমি যতটুকু বাঁচাতে পেরেছি তা আজ তোমায় ফিরিয়ে দিচ্ছি। তোমাকে যত টাকা আমি ধার দিয়েছিলাম তার সুদের হার 12% হিসেবে লেখা ছিল। আমি ব্যাংক থেকে যে সুদ পাই সেই সুদ ধরেই 5 বছর পর তোমার কাছে আমার পাওনা হিসেব করি। যেদিন আমি তোমার বাড়ি দুখানা কেড়ে নিয়েছিলাম, তার 1 সপ্তাহ পরেই আমি ওগুলো ভালো দামে বিক্রি করার সুযোগ পেয়েছিলাম।
সেখান থেকে আমার ন্যায্য পাওনা টাকাটুকু কেটে নিয়ে বাকি টাকা ব্যাংকেই জমা রেখেছিলাম। 1 বছরের সুদে আসলে তোমার যা হয়েছে সেই টাকার একটি চেক এই চিঠির সঙ্গে পাঠালাম। তোমার বসতবাড়ির দলিলখানা তোমায় ফেরত পাঠালাম ভাই। ওর পেছনে দাবি পরিশোধ লিখে সই করে দিয়েছি। ওটুকু রেজিস্ট্রি করিয়ে নেবে। একবার ভেবেছিলাম আমার আসল 25,000 টাকাটা শুধু কেটে নিয়ে বাকি সবই তোমায় ফিরিয়ে দেব, কিন্তু তাহলে তুমি আমার কাছে আর্থিকভাবে ঋণী এই একটা ধারণা তোমার মনে থেকেই যেত। তাতে তোমার আত্মসম্মানে আঘাত লাগতো। তাই আমি উপথ ছেড়ে দিলাম। তুমি এখন যা পেলে তা তোমার ন্যায্য পাওনার 1 পয়সাও বেশি নয়। আমার কাছে তুমি আর্থিকভাবে ঋণী, তোমার এই আক্ষেপ আর রইল না। তুমি যদি ওই অফিসে চাকরি করতে চাও, আমি যোগেন্দ্রবাবুকে বলে দেব। তিনি অনুরোধ করলেই বড় সাহেব তাঁর হুকুম ফিরিয়ে নিয়ে তোমায় স্থায়ী পদ দেবেন। যদি চাকরি করতে ইচ্ছে না থাকে, ওই 12,000 টাকা মূলধন নিয়ে তুমি দালালি ব্যবসা বা অন্য কোনো ব্যবসা করতে পারো। তবে পৈতৃক ব্যবসা করাই ভালো। তুমি সে কাজ আগে কিছুদিন করেছিলে, একেবারে আনাড়ি নও। ভাই, আমি নিজে গিয়ে তোমায় এই চেক দিতে পারতাম এবং এই সব কথা বলতে পারতাম, কিন্তু তার চেয়ে চিঠিতে বলাই সহজ মনে হলো। অনেকদিন তোমায় দেখিনি, একদিন সময় করে এসো। তোমার বাল্যবন্ধু শ্রী বিপিন বিহারী বন্দ্যোপাধ্যায়। নলিনী স্ত্রীকে চিঠি পড়ে শোনালো। তারপর গাড়ি ডেকে বাড়িতে তালা দিয়ে সবাই কালীঘাটে পুজো দিতে গেল। ফেরার পথে সেই গাড়ি এবার দারোয়ানের বাধা ছাড়াই বিপিনবাবুর ফটক পার হয়ে গেল। বিপিনবাবুর স্ত্রী হেমাঙ্গিনীকে সহজে ছাড়লেন না। সবাই রাতের খাওয়া সেখানেই সেরে যখন বাড়ি ফিরল, তখন গির্জার ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজছে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।